আবারও আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। তো আজকের ক্লাসে তোমরা 3টা টপিকের ব্যাপারে জানতে পারবে, ঠিক আছে? তো সেই টপিকগুলো কি কি? বিশেষণ, ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ। এবং তোমাদের সাথে আছি আমি তোমাদের তানভীর ভাইয়া। ওকে, তো চলো আজকে হচ্ছে আমরা আলোচনায় চলে যাই। প্রথমে আমরা শিখবো হচ্ছে বিশেষণের ব্যাপারে। কিসের ব্যাপারে? বিশেষণ। এখন বিশেষণ কি, কাকে বলে সেটা জানার আগে আমরা একটু সিম্পল ওয়েতে হচ্ছে চলো বিশেষণটাকে বোঝার চেষ্টা করি। ধরো এই জায়গায় হচ্ছে একটা শব্দ আছে, হ্যাঁ, এবং আরেকটা শব্দ আছে। তো বিশেষণ কি করে? অন্য একটা শব্দকে বিশেষিত করে। কি করে? বিশেষিত করে। ওয়ার্ডটা যদি আমরা লিখি দেখতে হচ্ছে এরকম হয়। তো বিশেষণ অন্য একটা শব্দকে বিশেষিত করবে। বিশেষিত বলতে ধরো অন্য একটা শব্দের, মানে এই শব্দটার তোমার দোষ বা গুণ বা কি অবস্থায় আছে বা সংখ্যা বা হচ্ছে পরিমাণ, এই জিনিসগুলো হচ্ছে বিশেষণ নির্দেশ করবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই বিশেষণ। ওকে, তো ধরো যদি এক্সাম্পলটা আরেকটু সহজ করে তোমাদেরকে দেই, তোমার কোনো বন্ধু, হ্যাঁ, ধরো হচ্ছে খুব ভালো গান পারে। তো নতুন কোনো জায়গায় গেলে নতুন মানুষের সামনে তুমি কি বলো? মানে পরিচয় করায় দেওয়ার চেষ্টা করো না যে এটা হচ্ছে আমার বন্ধু, ও কিন্তু খুব ভালো গান পারে। ওকে, তো তোমার রোলটা হচ্ছে বিশেষণের মতো। আবার ধরো হচ্ছে তোমার কোনো মেধাবী বন্ধু যে হচ্ছে পরীক্ষায় অনেক ভালো করে, সে তোমার বাসায় গেলে তুমি কি করো? তুমি তোমার মাকে বলো, আম্মু ও হচ্ছে এমুক, ঠিক আছে, ও কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, ও কিন্তু পরীক্ষায় খুব ভালো করে, ঠিক আছে, বা ও কিন্তু একটা চাকরি করছে। এরকম কথাবার্তাগুলো হচ্ছে তোমরা বলো। চাকরির কথা হয়তো আসে না, আমাদের আসতে পারে। তো এই যে আমি বা হচ্ছে তোমরা যে বলতেছো তোমার বন্ধুর ব্যাপারে, ও খুব ভালো গান করে, ঠিক আছে, বা হচ্ছে ও খুব ভালো স্টুডেন্ট, এই কথাগুলো যে আমরা বলি, এই জন্য হচ্ছে আমরা অনেকটা বিশেষণের মতো ভূমিকা পালন করি। তো বিশেষণের কাজটা হচ্ছে ঠিক এই রকমই। বিশেষণ অন্য একটা শব্দের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এইগুলা হচ্ছে প্রকাশ করে, ঠিক আছে? ঠিক এই কথাগুলাই দেখবা হচ্ছে তোমাদের এই যে ডেসক্রিপশন বা হচ্ছে যেটার হচ্ছে সংজ্ঞাটা দেওয়া আছে, এখানে বলা আছে যে শব্দ দিয়ে বিশেষ্য ও সর্বনামের, কিসের, এই দুইটা জিনিস কিন্তু আমাদের মনে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো, বিশেষ্য এবং সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে হচ্ছে আমরা বিশেষণ বলি, ঠিক আছে? তো এখানে বিশেষ্য এবং সর্বনামটা আমাদের মনে রাখতে হবে যে বিশেষণ শুধুমাত্র এই দুইটারই হচ্ছে অবস্থা বা হচ্ছে সংখ্যা, দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে থাকে। এটা এমসিকিউর জন্য আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখন এক্সাম্পলটা দেখো, সুন্দর ফুল। যখন বলা হচ্ছে সুন্দর ফুল, তখন এই যে সুন্দর, এই শব্দটা দিয়ে আসলে ফুলটা দেখতে কেমন, ফুলটার একটা গুণ বোঝায়, তাই না? তাই সুন্দর হয়ে যাবে বিশেষণ। বাজে কথা, কথাটা যে বাজে বা কথার দোষটা হচ্ছে এখানে প্রকাশ পায়, তাই বাজে হচ্ছে এই জায়গায় বিশেষণ। 50 টাকা, টাকার সংখ্যা বা পরিমাণ এখানে 50 দিয়ে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো প্রতিটা ক্ষেত্রে দেখতেছো এই যে শব্দগুলো সুন্দর, বাজে, 50 অন্য একটা শব্দের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করছে। দ্যাটস ওয়াই এগুলাকে আমরা সহজ ভাষায় বিশেষণ বলে থাকি। এখন বিশেষণকে অনেকগুলো শ্রেণীতে ভাগ করা যায় এবং খুব ডিটেইলসে হচ্ছে আমরা এই ভাগটা করতে পারি। তো ব্যাপারটা হচ্ছে এই এতগুলা ভাগ দেখে ভয় পেলে চলবে না। ভাগগুলা হচ্ছে খুবই সহজ এবং প্রতিটা চিনতে আমরা খুব সহজভাবে হচ্ছে চেষ্টা করব। দেখো, বিশেষণের শ্রেণী বিভাগে বলা হয়েছে কোন কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে, মানে কোন টাইপের শব্দকে বিশেষিত করে তার উপর ডিপেন্ড করে হচ্ছে বিশেষণকে আমরা ভাগ করতে পারি। এই যে এখানে যে প্যাসেজটা আছে, এখানে যা যা বলা আছে এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখবা হচ্ছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন যেগুলো আছে আমাদের এমসিকিউতে আসে, সেখানে এগুলো দিয়ে দিছে যে হচ্ছে আমরা বিশেষণকে কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে বা কোন কোন জিনিসের ভিত্তিতে ভাগ করতে পারি, এরকম প্রশ্ন আসতে পারে। তো কোন কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সে অনুযায়ী বিশেষণকে আলাদা করা যায়। আবার বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে এর গঠনের উপর ভিত্তি করে হচ্ছে একে আলাদা করা যায়। এছাড়াও বাক্যের মধ্যে বিশেষণটির অবস্থান কোথায় তা দিয়েও হচ্ছে বিশেষণকে চিহ্নিত করা যায়। আমরা 3টা জিনিস পেলাম, কি কি? কোন কোন শব্দকে বিশেষিত করে, এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে কিভাবে গঠিত হয়েছে সেটা হচ্ছে আরেকটা, আরেকটা আমরা পেলাম হচ্ছে বিশেষণটা আসলে কোথায় বসছে, সে অনুযায়ী একটা ক্লাসিফিকেশন আমরা হচ্ছে আমাদের এই আলোচনায় দেখব। আর বাকিগুলো তোমরা যখন হচ্ছে পরবর্তী শ্রেণীতে উঠবে, এটা বলে না বইয়ের মধ্যে না, আসলেই তোমরা যখন এইচএসসি লেভেলে যাবে বাংলাটা তো ম্যান্ডেটরি, এটা পড়তেই হবে, ঠিক আছে? তুমি সায়েন্স, কমার্স বা হচ্ছে আর্টস যেটা দিয়ে থাকো না কেন, তোমাকে বাংলা পড়তে হবে। তো সেই জায়গায় বিশেষণ যখন তুমি পড়বা তখন হচ্ছে তোমার এই টাইপগুলোর ব্যাপারে খুব ভালো মতো আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখি বিশেষণের শ্রেণী বিভাগে কি বলছে। বর্ণবাচক, বর্ণ মানে কি? বর্ণ মানে হচ্ছে রং। সহজভাবে বুঝতে পারতেছি আমরা যে যে বিশেষণ
বিশেষণ দিয়ে কোনো একটা জিনিসের রং বোঝায় তাকে হচ্ছে আমরা বর্ণবাচক বিশেষণ বলি। দেখো এটাই বলছে যে কোনো যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, রং ইন্ডিকেট করা হয়, কালার ইন্ডিকেট করা হয় তাকে হচ্ছে আমরা বর্ণবাচক বিশেষণ বলে থাকি। যেমন দেখো নীল আকাশ, আকাশের রং বোঝাচ্ছে, সবুজ মাঠ, মাঠের রং বোঝাচ্ছে, লাল ফিতা, ফিতার রং বোঝাচ্ছে, তাই এগুলা কি বর্ণবাচক বিশেষণ। তারপর আছে গুণবাচক বিশেষণ। ওকে, তো গুণবাচক মানে কি? গুণ বোঝাবে সহজ কথায়। দেখো যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, নতুন একটা জিনিস পেলাম সেটা হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স। যেমন ধরো হচ্ছে তোমাকে যদি বলা হয় যে কোনো একটা প্রাণী, ধরো গরুর বৈশিষ্ট্য কি? গরুর হচ্ছে 4টা পা আছে, গরুর লম্বা 2টা কান আছে। ওকে, গরু হচ্ছে ঘাস খায়। ওকে, গরু হচ্ছে মাংস খায় না। এই জিনিসগুলো হচ্ছে কি গরুর বৈশিষ্ট্য। তো এরকম বৈশিষ্ট্য বা হচ্ছে গুণ যে শব্দগুলো দিয়ে মানে প্রকাশ হয় বা বোঝা যায় সেগুলোকে আমরা বলবো হচ্ছে গুণবাচক বিশেষণ, ঠিক আছে। যেমন এক্সাম্পল দেখো, চালাক ছেলে, এটা ছেলেটার একটা গুণ বা বৈশিষ্ট্য, তাই চালাকটা হয়ে যাবে গুণবাচক বিশেষণ। তারপর ঠান্ডা পানি, ঠিক আছে, তো পানির যে হচ্ছে বৈশিষ্ট্য, পানিটা হচ্ছে কেমন সেটা আমরা প্রকাশ করতে পারতেছি ঠান্ডা পানি, ঠান্ডা ওয়ার্ডটা দিয়ে, তো ঠান্ডাটা হয়ে যাবে হচ্ছে আমাদের বিশেষণ। অবস্থাবাচক, কোন অবস্থায় আছে, ঠিক আছে, ধরো হচ্ছে তুমি দৌড়াচ্ছ বা হচ্ছে তুমি মনে করো যে কিছু একটা করতেছো, তো তোমার অবস্থাটা যেখান থেকে প্রকাশ পায় বা কোনো একটা জিনিসের অবস্থা যে শব্দ দিয়ে প্রকাশ পায় তাকে আমরা বলবো অবস্থাবাচক বিশেষণ। যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে সহজ ভাষায় হচ্ছে অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন চলন্ত ট্রেন, ট্রেনটা কি অবস্থায় আছে? থেমে আছে নাকি হচ্ছে চলতেছে? তো যখন তুমি বলো যে চলন্ত ট্রেন, তখন আসলে এটা ক্লিয়ারলি বোঝা যায় যে ট্রেনটা চলতেছে, তো অবস্থাটা প্রকাশ পায়। দ্যাটস ওয়াই চলন্ত হচ্ছে এই জায়গায় তোমার অবস্থাবাচক বিশেষণ। তরল পদার্থ, পদার্থটা কি অবস্থায় আছে? পদার্থটা তরল অবস্থায় আছে, ঠিক আছে। ধরো হচ্ছে কোনো একটা তরল পদার্থ হতে পারে পানি বা অন্য কিছু, তো সেটার অবস্থাটা এই তরল শব্দ দিয়ে প্রকাশ পায়, এই জন্য আমরা হচ্ছে এটাকে অবস্থাবাচক বিশেষণ বলতে পারি। তারপরে ক্রমবাচক বিশেষণ, ঠিক আছে। তো আমরা জানি বিশেষণ হচ্ছে বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ বোঝাইতে পারে। তো সংখ্যা, ধরো হচ্ছে আমরা ক্রম সংখ্যার ব্যাপারে তো আমরা জানি, আমরা সংখ্যা শব্দতে হচ্ছে এটা পড়েছি। তো 1, 2, 3 এগুলো হচ্ছে ক্রম সংখ্যা। তো সংখ্যা বোঝালে বিশেষণ হয় 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে ক্রম সংখ্যা। তো যে বিশেষণ দিয়ে ক্রম সংখ্যা বোঝায় তাকে হচ্ছে ক্রমবাচক বিশেষণ বলে। যেমন 1 টাকা, 8 দিন। এরকম ভাবেই যখন হচ্ছে আমরা পূরণবাচক বিশেষণে যাব, দেখবো হচ্ছে এটা দিয়ে পূরণ সংখ্যা বোঝায়। পূরণ সংখ্যা আমরা কি বলছিলাম? ধরো কোনো একটা পজিশন বা অবস্থানকে নির্দেশ করে, যেমন হচ্ছে মনে করো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যেটা আমরা বাংলায় বলি, সেগুলোকে হচ্ছে আমরা পূরণবাচক বিশেষণে ফেলতে পারবো। যে বিশেষণ দিয়ে পূরণ সংখ্যা বোঝায় তাকে পূরণবাচক বিশেষণ বলে। যেমন দেখো তৃতীয় প্রজন্ম, কততম প্রজন্ম? তৃতীয়। তৃতীয় দিয়ে হচ্ছে পূরণ সংখ্যা বোঝায় বা হচ্ছে তার অবস্থানটা বোঝাচ্ছে, অবস্থা না কিন্তু অবস্থান, পজিশন, দ্যাটস ওয়াই হচ্ছে এটা পূরণবাচক বিশেষণ হবে। 34তম হচ্ছে অনুষ্ঠান বা হচ্ছে 34তম বিসিএস, যেটাই বলা হোক না কেন, তো এরকম হচ্ছে তম, দেখো পজিশন বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই যেহেতু 34তম হচ্ছে এটা পূরণ সংখ্যা, এটা দিয়ে হচ্ছে আমরা পূরণবাচক বিশেষণের কাজটা এই জায়গায় করতে পারি। ওকে, পূরণ সংখ্যা এবং বিশেষণের মধ্যে তোমার কনফিউজ হওয়া যাবে না। অবশ্যই হচ্ছে তৃতীয় একটা পূরণ সংখ্যা, কিন্তু এখানে পদ হিসেবে কাজ করতেছে, বাক্যে যখন কাজ করে তখন সেটা পদ হিসেবে কাজ করে। ওকে, আমরা এর আগে সংখ্যা শব্দ পড়ছি, আর পদ কখন হয়? যখন হচ্ছে বাক্যে ব্যবহৃত হয়। তো বাক্যে ব্যবহৃত হওয়ার পর যেহেতু এটা পদ হয়েছে, এটা কি পদ? এটা হচ্ছে আমাদের বিশেষণ পদ। অ্যাজ, এটা হচ্ছে তোমার অন্য একটা বিশেষ্য বা হচ্ছে সর্বনামের অবস্থান বোঝাচ্ছে। তারপর দেখো পরিমাণবাচক, তোমরা বুঝতে পারতেছো এটা দিয়ে হচ্ছে পরিমাণ বা কোয়ান্টিটি নির্দেশ করবে, কি পরিমাণে আছে। ওকে, যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায় তাকে হচ্ছে পরিমাণবাচক বিশেষণ বলে। যেমন আধা কেজি চাল, এই যে আধা যে বলছে, আধা কেজি যে বলছে, তো এটা দিয়ে আসলে পরিমাণ বোঝাচ্ছে চালের, দ্যাটস ওয়াই পরিমাণবাচক বিশেষণ। অনেক লোক, কি পরিমাণ লোক আছে? অনেক। তো অনেক দিয়ে আসলে লোকের পরিমাণটা বোঝাচ্ছে যে অনেক বেশি লোক আছে। ওকে, দ্যাটস ওয়াই অনেকটা হচ্ছে আমাদের পরিমাণবাচক বিশেষণ। উপাদানবাচক বিশেষণ, ধরো হচ্ছে তুমি বাজার থেকে একটা মনে করো যে খাবার কিনে নিয়ে আসছো, হতে পারে এটা চকলেট, এখন তোমার বাবা জিজ্ঞেস করলো এটার উপাদান কি। ওকে, তো উপাদান যে জিজ্ঞেস করলো মানে কি, এটা কি দিয়ে তৈরি হয়েছে। ওকে, তো ধরো হচ্ছে এখন আমি যদি তোমাকে বলি যে এটা টেবিল, কাঠের টেবিল, তো এটা উপাদান কি? কাঠ, কাঠ দিয়ে হচ্ছে তৈরি হয়েছে। বা প্লাস্টিকের টেবিল, এটার উপাদান কি? এটা হচ্ছে প্লাস্টিক, প্লাস্টিক দিয়ে হচ্ছে তৈরি হয়েছে। তো উপাদান দিয়ে, উপাদানবাচক বিশেষণ দিয়ে কোনো একটা জিনিসের উপাদান বা হচ্ছে কি দিয়ে তৈরি হয়েছে সেটা প্রকাশ পায়। তো এটাই হচ্ছে এখানে সংজ্ঞায় বলা আছে। যেমন দেখো বেলে মাটি,
ওকে, তো মাটিটা কি বেলে মাটি, মানে হচ্ছে এখানে বালুর পরিমাণ বেশি, বালি বেশি আছে, এর জন্য এটাকে বেলে মাটি বলে। পাথুরে মূর্তি, একটা মূর্তি, সেই মূর্তিটা পাথুরে মূর্তি বললে আসলে আমরা বুঝতে পারি পাথুরে শব্দটা দিয়ে, যেটা পাথর দিয়ে তৈরি হয়েছে, যেহেতু মূর্তিটার উপাদান বুঝতে পারতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে এটা উপাদানবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ, এটা একটু কনফিউজিং, তোমরা ভাবতে পারো যে প্রশ্নবাচক আবার বিশেষণ হয় কিভাবে। আগে চলো হচ্ছে আমরা এক্সাম্পল দেখি, সংজ্ঞা দেখি, তারপর বুঝবো। যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশ করা হয়, মানে কোনো কোয়েশ্চেন আস্ক করা হয় যে বিশেষণটা দিয়ে, সেটাকে হচ্ছে আমরা প্রশ্নবাচক বিশেষণ বলি। সবার আগে আমরা দেখব যে এখানে আসলে প্রশ্নবাচকতা প্রকাশ পাইছে কিনা, কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে কিনা এটা দিয়ে, তারপর আমরা দেখব হচ্ছে এটা আসলে বিশেষণ কিনা, তাহলেই আমরা ক্লিয়ার হয়ে যাব যে প্রশ্নবাচক বিশেষণ কিভাবে হয়। দেখো, কেমন গান, অবশ্যই এখানে গানটা কি রকম জিজ্ঞাসা করা হচ্ছে, তাই না? তো প্রশ্ন করা হচ্ছে, দ্যাটস ওয়াই এটা প্রশ্নবাচক। কতক্ষণ সময়, মানে সময়টা আসলে কতক্ষণ সেটা হচ্ছে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্রশ্নবাচক। বুঝলাম দুইটা এক্সাম্পল কিভাবে প্রশ্নবাচক হলো। হ্যাঁ, এখন আমাদের বুঝতে হবে যে এগুলা বিশেষণ হচ্ছে আসলে কিভাবে হয়েছে। তো চলো এক্সাম্পলটা আমরা দেখি। এখানে বলছে কেমন গান, ঠিক আছে, তো গানটা কি রকম। তো আমি বলছিলাম না যে একটা শব্দ অন্য একটা শব্দকে বিশেষিত যখন করে তখন এটা বিশেষণ হয়। গানটা রকম প্রকাশ পাচ্ছে এটার মাধ্যমে, এই শব্দটার মাধ্যমে কি রকম গান সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, গানটা কি টাইপের, দ্যাটস ওয়াই উই সেন্স থেকে আমরা বলতে পারি যে কেমনটা হচ্ছে একটা বিশেষণের মতো কাজ করে। কতক্ষণ সময়, সময়টার পরিমাণ জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে, কিসের পরিমাণ, সময়টার পরিমাণ, অন্য একটা বিশেষ্যর পরিমাণ হচ্ছে এই জায়গায় প্রকাশ পাচ্ছে এই কতক্ষণ শব্দটা দ্বারা, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বলতে পারবো এটা একটা বিশেষণ। খুবই সহজ। তারপর দেখো বলা হয়েছে কি নির্দিষ্টতাবাচক বিশেষণ। তো যেই বিশেষণ দিয়ে হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করা হয়, ঠিক আছে, ধরো হচ্ছে একদম এক্স্যাক্টলি একটা জিনিসকে যখন ইন্ডিকেট করা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ। এখন তোমরা বলতে পারো যে নির্দিষ্টতাবাচক এটা আবার বিশেষণ হয় কিভাবে। ধরো আমরা বলছি যে একটা শব্দ অন্য একটা শব্দকে যদি হচ্ছে তোমার বিশেষিত করে তখন বিশেষণ হয়। যখন আমি বলি যে দেখো এই দিন, ঠিক আছে, এই দিন মানে একটা দিনকে হচ্ছে আমি বিশেষিত করতেছি, পার্টিকুলার একটা দিনকে, যেহেতু এই শব্দটা আরেকটা শব্দকে আরেকটা বিশেষ্যকে হচ্ছে বিশেষিত করে, দ্যাটস ওয়াই এই হবে আমাদের বিশেষণ এই সেন্সে। সেই সময় একটা পার্টিকুলার সময়কে হচ্ছে আমি নির্দেশ করতেছি, দ্যাটস ওয়াই এই এবং সেই দুইটাই হবে নির্দিষ্টতাবাচক। এখন ভাববাচক বিশেষণ, যেটা আসার সম্ভাবনা খুব বেশি এবং এটা আসলে খুবই মানে টিচারদের কাছে ফেমাস, বা ফেমাস বলতে না, মানে খুবই ফেভারিট একটা হচ্ছে টপিক। দেখো ভাববাচক বিশেষণে কি বলছে, যে বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, অন্য একটা বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে। যেমন খেয়াল করে দেখো, এই জায়গায় যদি আমরা ভালো খাবার এই পার্টটুকু নিয়ে চিন্তা করি, ভালো খবর সরি, তো হচ্ছে খবরটা কেমন, ভালো, খবর হচ্ছে কি একটা বিশেষ্য, ভালো খবর, খবরটা কি রকম সেটা বোঝাচ্ছে, তার মানে ভালোটা হচ্ছে আমাদের বিশেষণ। যখন তার আগে আমরা খুব অ্যাড করি তখন আসলে কি পরিমাণ ভালো সেটা প্রকাশ পায়। তার মানে এখানে খুবটাও হচ্ছে একটা বিশেষণ, সে কাকে বিশেষিত করতেছে, আর একটা বিশেষণকে বিশেষিত করতেছে, ঠিক আছে। ভালো তো অলরেডি একটা বিশেষণ, কি পরিমাণ ভালো, কতটুকু ভালো সেটা প্রকাশ পায় খুব এই শব্দটা দ্বারা, ঠিক আছে, মানে অনেক বেশি ভালো বোঝাচ্ছে এই জায়গায়। দ্যাটস ওয়াই এখানে আমরা বিশেষণ পেলাম, আরেকটা বিশেষণ পেলাম যেটা এই বিশেষণটাকে হচ্ছে বিশেষিত বা হচ্ছে তোমার মডিফাই করে, ইংলিশে বললে যেটা হয়। তো এখন সংজ্ঞার সাথে মিলাও, যে বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে তাকে হচ্ছে ভাব বিশেষণ বলে। ওকে, বোঝা গেল? তো আবার এটা যদি খেয়াল করো, গাড়িটা বেশ জোরে চলছে, ঠিক আছে, তো বেশ জোরে চলছে, এখানে মনে করো জোরে চলছে বা জোরে, এটা হচ্ছে অলরেডি একটা বিশেষণ, গাড়িটা কিভাবে চলছে, জোরে। ওকে, তো গাড়িটার চলার অবস্থাটা প্রকাশ পাচ্ছে বা গাড়ির একটা হচ্ছে গুণ প্রকাশ পাচ্ছে যে হচ্ছে জোরে চলতেছে। যখন আমরা বলি বেশ জোরে চলছে তখন কতটুকু জোরে সেটা হচ্ছে প্রকাশ পায়, অনেক বেশি জোরে, বেশ জোরে বলা হচ্ছে যেহেতু, তো জোরে হচ্ছে অলরেডি একটা বিশেষণ। তো যখন আমরা বেশ অ্যাড করি তখন এই বেশটা এই জোরেকে হচ্ছে তোমার বিশেষিত করে, যেহেতু এটা একটা বিশেষণ এবং এই শব্দটা এটাকে বিশেষিত করতেছে, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এই শব্দটা একটা বিশেষণকে বিশেষিত করার জন্য একটা ভাব বিশেষণ হয়েছে, ঠিক আছে, খুবই সহজ। বিধেয় বিশেষণ, এখন আমরা মোটামুটি জানি উদ্দেশ্য আর বিধেয়র ব্যাপারে। ওকে, তো ধরো হচ্ছে আমার ফেমাস এক্সাম্পল, আমি ভাত খাই, খুবই ভাত খাই, ঠিক আছে, আমি
ভাত খাই। তো এই জায়গায় বাক্যের উদ্দেশ্য কি, যার ব্যাপারে বলা হয় তাকে উদ্দেশ্য বলে। তো আমি হচ্ছে বাক্যের উদ্দেশ্য, আর মনে করো উদ্দেশ্যের ব্যাপারে যা বলা হয় তাকে বলা হয় হচ্ছে বিধেয়। তো এই জায়গায় ভাত খাই হচ্ছে কি আমাদের বিধেয়। ওকে, তো বিধেয় কোথায় বসে? উদ্দেশ্যের পরে বসে, বা বাক্যের শেষ অংশের দিকে হচ্ছে বসে, মানে পরের অংশে হচ্ছে বিধেয় থাকে। তো বাক্যের বিধেয় অংশে মানে হচ্ছে পরে, পরে বোঝাচ্ছে এই জায়গায়। বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে সেসব বিশেষণকে বিধেয় বিশেষণ হচ্ছে বলা হয়। যেমন খেয়াল করে দেখো, এতক্ষণ আমরা দেখেছি নীল আকাশ, সবুজ মাঠ, ভালো ছেলে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার চলন্ত ট্রেন। খেয়াল করে দেখো, নীল আকাশ বিশেষণটা কোথায় বসতেছে? আগে, ঠিক আছে। সবুজ মাঠ বিশেষণটা কোথায় বসতেছে? আগে। ভালো ছেলে বিশেষণটা কোথায় বসতেছে? আগে বা প্রথমে। চলন্ত গাড়ি বিশেষণটা কোথায় বসতেছে? প্রথমে, চলন্ত বা আগে। তো এইখানে তুমি খেয়াল করো, বিশেষণগুলা কিন্তু আগে না বসে পরে বসতেছে। যেমন খেয়াল করে দেখো, লোকটা পাগল, কোথায়? লোকটা পাগল। এতক্ষণ দেখছি বিশেষণ আগে বসে নর্মালি, বাট এই জায়গায় দেখতেছি লোকটা পাগল। লোকটা হচ্ছে একটা বিশেষ্য, আর লোকটা কেমন সেটা প্রকাশ করে এই পাগল শব্দটা দ্বারা। তার মানে এটা একটা বিশেষণ, তাই না? বিশেষণটা কোথায় বসছে? আগে না পরে? পরে। কোন অংশে? বিধেয় অংশে, ঠিক আছে। যেমন তুমি যদি খেয়াল করো, লোকটা পাগল, এই বাক্যটা তুমি যদি চিন্তা করো, এখানে উদ্দেশ্য হচ্ছে লোকটা, বিধেয় হচ্ছে পাগল। তো বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে তাকে আমরা কি বলবো? বিধেয় বিশেষণ বলবো। বুঝতে পারলাম পাগল কেন বিধেয় বিশেষণ? সহজ। এই পুকুরের পানি ঘোলা, ঠিক আছে, এই পুকুরের ব্যাপারে বলা হচ্ছে, ঠিক আছে, বা এই পুকুরের পানির ব্যাপারে বলা হচ্ছে কিরকম ঘোলা। বিশেষণটা কোথায় বসলো? মানে কিরকম পানি সেটা প্রকাশ করতেছে দেখে এটা হচ্ছে বিশেষণ। তো বিশেষণটা কোথায় বসলো? শুরুতে না শেষে? শেষে। যেহেতু পরে বসছে, বিধেয় অংশ যেহেতু বসছে, তাই আমরা এটাকে বলবো বিধেয় বিশেষণ। এবং এই এক্সাম্পলটাও হচ্ছে তোমার, এই টাইপটাও খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে হচ্ছে প্রশ্ন হয়। এখন চলো হচ্ছে আমরা একটু চিন্তা করি। দেখো কি বলছে, বিশেষণ কার দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করে। আমরা প্রথমেই বলছিলাম যে বিশেষ্য এবং বিশেষণের, সরি এটা হচ্ছে হবে না, না দেখি দাগায় ফেলছি। আচ্ছা এবার একটু দেখে দাগাই। দেখো বিশেষ্য এবং হচ্ছে সর্বনামের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ প্রকাশ করে, এটা একদম শুরুতে বলছিলাম, এটা বেসিকের একটা অংশ, এটা পরীক্ষার প্রশ্নতে আসতে পারে। তারপর দেখো, সবুজ মাঠের পরে আমাদের গ্রাম, বাক্যটিতে বিশেষণ পদ কোনটা? দেখো মাঠ এটা একটা বিশেষ্য, আমাদের এটা হচ্ছে একটা সর্বনাম, ঠিক আছে। সবুজ এটা কি? রং বোঝাচ্ছে, বর্ণ বোঝাচ্ছে, তার মানে এটা একটা বর্ণবাচক বিশেষণ এবং অবশ্যই একটা বিশেষণ। ওকে, তো পরে এটা হচ্ছে একটা তোমার অনুসর্গের মতো কাজ করে। তো বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটা? দেখো এই জায়গায় লাল, লাল দিয়ে আসলে রং বা বর্ণ প্রকাশ করে, তাই হচ্ছে এটা একটা বর্ণবাচক তোমার হচ্ছে কি বিশেষণ। এছাড়া আধা এটা হচ্ছে পরিমাণবাচক, পাথরে উপাদানবাচক, ঠিক আছে। তারপর এক এটা হচ্ছে মনে করো যে ক্রম সংখ্যা বোঝায়, তো হচ্ছে তোমার মনে করো সংখ্যাবাচক বিশেষণের মধ্যে পড়বে। তারপর দেখো, চলন্ত ট্রেন থেকে লাফ দিও না, বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ? আমরা জানি চলন্ত দিয়ে হচ্ছে আসলে অবস্থাটা বোঝাচ্ছে ট্রেনের, ট্রেনটা কোন অবস্থায় আছে, দ্যাটস ওয়াই এটা অবস্থাবাচক বিশেষণ। তারপর দেখো, নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে? আমি বলেছি ভাববাচক বিশেষণটা একটু মনোযোগ দিয়ে পড়বে, সবই মনোযোগ দিয়ে পড়বে। এটা হচ্ছে মনে করো এক্সাম্পল হিসেবে কোশ্চেনে আসার সম্ভাবনা বেশি। দেখো খুব ভালো খবর, এটা খেয়াল করলেই তুমি দেখবে যে ভালো হচ্ছে একটা বিশেষণ, আবার খুব অ্যাড করে তোমার হচ্ছে তোমার ভালো বিশেষণটাকে হচ্ছে বিশেষিত করা হচ্ছে। কতটুকু ভালো? খুব ভালো, অনেক বেশি ভালো। তো এই জন্য যেহেতু খুবটা একটা বিশেষণকে বিশেষিত করে, তার মাধ্যমে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ভাব বিশেষণ। তারপর দেখো, তৃতীয় কোন জাতীয় বিশেষণ? আমরা জানি এটা হচ্ছে তোমার পূরণবাচক বিশেষণ। ওকে, মনে করো যে ক্রমবাচক তো হবে না, তো সংখ্যাবাচক বা হচ্ছে ক্রমবাচক বিশেষণ তো হবে না, এটা হচ্ছে পূরণবাচক। 1 2 3 থাকলে এটা ক্রমবাচক হতো। তারপর দেখো, এখানে আমাদের পরের যে টপিকটা সেটা হচ্ছে আমরা ক্রিয়াপদের ব্যাপারে পড়ব। তো ক্রিয়ার ব্যাপারটা খুবই সহজ, আমরা খুব ঠান্ডা মাথায় দেখব। ক্রিয়াপদের যে ব্যাপারটা, ক্রিয়া মানে হচ্ছে কোনো কাজ করা, ঠিক আছে, কোনো একটা কাজ করা বা কোনো কিছু ঘটা, কর্তার কিছু ঘটতেছে বা কর্তা কিছু করতেছে, এরকম কিছু বোঝালে সেটাকে আমরা ক্রিয়াপদ বলি। তো এখানে দেখো সংজ্ঞায় লেখা আছে বাক্যের উদ্দেশ্য বা কর্তা। একটু আগে আমরা দেখলাম উদ্দেশ্য কি, এবং এর আগের ক্লাসগুলোতে আমরা কর্তা দেখেছি। তো কর্তাটাকে আমরা আরেকটু ভালো মতো হচ্ছে বোঝার চেষ্টা করি। দেখো এই ক্লাসে হচ্ছে তোমাদেরকে একটা হচ্ছে আমি জিনিসটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। ধরো ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ফুটবল খেলে। তো এই জায়গাতে
আমরা যদি প্রশ্ন করি কে বা কারা, ঠিক আছে, কে বা কারা, কে বা কারা, এই দুইটা প্রশ্ন যদি করি তাহলে যে উত্তর আসে, এখন প্রশ্নটা কাকে করব, ক্রিয়াকে করব। ক্রিয়া কি, এই যে দেখো খেলে বা হচ্ছে খেলতেছে, এই যে খেলার যে কাজটা সেটাকে আমরা ক্রিয়াপদ বলি, ঠিক আছে। তো ক্রিয়াপদকে যদি প্রশ্ন করি কে বা কারা, তাহলে যে উত্তর আসে তাহলে আমরা কর্তা পাই। ধরো কে খেলছে, এখানে কে বলা যাচ্ছে না যেহেতু বহু বচনে আছে, কারা খেলছে, ছেলেরা। তো এই বাক্যে ছেলেরা হচ্ছে আমাদের সেই কর্তা, আর বাক্যে যার ব্যাপারে কিছু বলা হয় তাকে হচ্ছে আমরা উদ্দেশ্য বলি, ছেলেদের ব্যাপারে বলা হচ্ছে ছেলেরা হচ্ছে এই জায়গায় কর্তা। তো এখন দেখো বাক্যে উদ্দেশ্য বা কর্তা কি করে, কর্তা কি করছে, কর্তা হচ্ছে ফুটবল খেলতেছে। তো এই যে খেলা, এই খেলাটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। এছাড়া হচ্ছে কর্তার কি ঘটে, কর্তার সাথে কি হচ্ছে, সেটাকেও আমরা হচ্ছে ক্রিয়াপদ বলতে পারি। যেমন দেখো রাজীব খেলছে, রাজীব হচ্ছে এই জায়গায় আমাদের কর্তা বা উদ্দেশ্য। তো খেলছে, কর্তা কি করতেছে সেটা প্রকাশ করে, তাই হচ্ছে খেলছে হচ্ছে আমাদের এখানের ক্রিয়াপদ। ওকে, বৃষ্টি হতে পারে, কি হতে পারে, বৃষ্টি। তো এই জায়গায় বৃষ্টি হতে পারে বা হচ্ছে মনে করো যে কিছু একটা হবে বা হচ্ছে মনে করো একটা কাজ ঘটবে, সেটা প্রকাশ করছে, দ্যাটস ওয়াই হতে পারে হচ্ছে আমাদের ক্রিয়াপদ। তো এখন ক্রিয়া আসলে গঠিত হয় কিভাবে সেটা হচ্ছে আমাদের এখন জানতে হবে। তো দেখো ক্রিয়ামূল বা ধাতু, আমরা জানি শব্দমূল বা হচ্ছে তোমার মনে করো যে ক্রিয়ামূলের ব্যাপারে আমরা জেনেছি। তো ক্রিয়ামূলের সাথে বা হচ্ছে যেটাকে আমরা ধাতু বলি, ক্রিয়ামূলের অপর নাম, তার সাথে যখন বিভক্তি যুক্ত হয় তখন ক্রিয়াপদ গঠিত হয়। তো এই যে এক্সাম্পলগুলো ধরো এখানে দেওয়া আছে, দেখো পর যোগ ই, পরি। ওকে, পর হচ্ছে এই জায়গায় আমাদের ক্রিয়ামূল বা ধাতু, পর যোগ এ, পরে। এই যে পরি এবং পরে, এই যে দুইটা শব্দ তৈরি হলো, সেটা যখন বাক্যে ব্যবহৃত হয় তখন আমরা বলি সেটাকে পদ। আর এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদের উদাহরণ, এবং ক্রিয়াপদটা এইভাবে তৈরি হয়, তা হচ্ছে কি, ক্রিয়ামূলের সাথে আমরা দেখলাম বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হলো। এবং ক্রিয়ামূলের সাথে যে সকল বিভক্তি যুক্ত হয় সেগুলোকে আমরা বলি ক্রিয়া বিভক্তি। ওকে, দেখো পক্ষ যেটাকে আমরা পুরুষও বলি, এবং কাল ভেদে ক্রিয়ার রূপ ভেদ হতে পারে, বা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে ক্রিয়ার হচ্ছে আমরা টাইপ দেখতে পারি। দেখো পুরুষ বা পক্ষ যেটাকে আমরা বলি হচ্ছে পার্সন, ইংরেজিতে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওকে, তো ফার্স্ট পার্সনকে যে হচ্ছে কথাটা বলে, আর সেকেন্ড পার্সনকে যাকে উদ্দেশ্য করে কথাটা বলে, আর থার্ড পার্সনকে যার ব্যাপারে কথাটা বলে কিন্তু সে হচ্ছে ওইখানে উপস্থিত নাই। সেরকমভাবে আমাদের পক্ষ ভেদেও হচ্ছে মনে করো যে বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ, অন্য পক্ষ, এই তিনটা পক্ষ হয়ে থাকে, সেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। তো এরকম পক্ষ ভেদে তোমার ক্রিয়ার রূপভেদ হয়। মানে হচ্ছে রূপভেদ বলতে কি, ক্রিয়ার হচ্ছে যেটা পরিবর্তন বা ক্রিয়ার যে একটা মনে করো শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন, এটা হচ্ছে আমরা করতে পারি। এছাড়াও কাল ভেদে, কাল মানে কি, ইংলিশে যেটাকে আমরা বলি টেন্স, বা হচ্ছে মনে করো যে সময় বোঝায়। ওকে, তো টাইম বোঝায়, ক্রিয়া কখন হচ্ছে সেই হওয়ার সময়টা আমরা হচ্ছে ক্রিয়ার কাল দিয়ে হচ্ছে বুঝতে পারি। এগুলো পরবর্তী ক্লাসে আমরা দেখব। তো দেখো, তো এই যে কাল ভেদে ক্রিয়ার যে রূপভেদ হয় এবং পুরুষ ভেদে বা পক্ষ ভেদে যেটা হয় সেটা হচ্ছে এক্সাম্পল এখানে দেওয়া আছে। বাট এই লাইনটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে ক্রিয়ার রূপভেদ কিসের উপর ডিপেন্ড করে হতে পারে। যদি প্রশ্ন করে তাহলে তুমি সুন্দর করে উত্তর দিবে যে হচ্ছে ক্রিয়ার রূপভেদ পুরুষ পক্ষ বা পুরুষ বা হচ্ছে তোমার কাল ভেদে হতে পারে। তো পক্ষ ভেদে দেখো আমি পড়ি, আমরা পড়ি, ঠিক আছে, বক্তা পক্ষ তুমি পড়ো, তোমরা পড়ো, ঠিক আছে, শ্রোতা পক্ষ সে পড়ে, তারা পড়ে। তো এগুলো যদি বলা হয়, আরো দুইটা এক্সাম্পল যদি আমরা লিখে দিই তোমাদের জন্য, ধরো হচ্ছে সে পড়ে বা হচ্ছে তোমার তারা পড়ে, এটা হচ্ছে তোমার অন্য পক্ষ। তো এরকম ভাবে পক্ষ ভেদে দেখো হচ্ছে ক্রিয়ার রূপ কিন্তু পরিবর্তিত হয়। যখন হচ্ছে বক্তা পক্ষের সাথে বসে তখন সেটা হয় কি পড়ি। ওকে, আমরা পড়ি, আমি পড়ি। যখন হচ্ছে সেটা শ্রোতা পক্ষের সাথে বসে তখন হয়ে যায় পড়ো, তুমি পড়ো, ঠিক আছে। আর যখন সেটা হচ্ছে অন্য পক্ষের সাথে বসে তখন হয়ে যায় কি পড়ে, সে পড়ে, তারা পড়ে। একইভাবে কাল ভেদেও এটার পরিবর্তন হতে পারে। যেমন ধরো হচ্ছে আমি পড়ি, আমি পড়ছি, আমি পড়েছি, ঠিক আছে। আরো বলা যায় ধরো হচ্ছে আমি পড়ছিলাম, পড়ছিলাম। আবার হচ্ছে আমি পড়বো, এটাও বলা যায় আমি পড়ব। তো এগুলা বিভিন্ন সময়ের এক্সাম্পল, বিভিন্ন কালের এক্সাম্পল। ওকে, ধরো হচ্ছে আমি পড়ি, এটা তো মনে করো স্বাভাবিকভাবে বলতেছি। আমি পড়ছি, এটা হচ্ছে তোমার ঘটমান বর্তমান কাল, মানে বর্তমানে আমি করতেছি এবং কন্টিনিউয়াস এটা চলতেছে, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটাকে আমরা বলি। আমি পড়ছি, ঠিক আছে, আমি পড়েছি মানে আমার পড়া হয়ে গেছে, এটা হচ্ছে পাস্ট টেন্স বোঝাচ্ছে, ঠিক আছে, অতীতকাল বোঝাচ্ছে। তারপর মনে করো যে আমি পড়বো,
এটা হচ্ছে তোমার ফিউচারেরটা তুমি বোঝাচ্ছ, মানে তুমি পড়বা, ভবিষ্যৎ বোঝাচ্ছ। তুমি যে পড়তেছো বা পড়ে ফেলছো এটা কিন্তু বোঝাও নাই, তুমি যে পড়বা ভবিষ্যতে সেটা হচ্ছে এখানে প্রকাশ পাচ্ছে। তো কাল ভেদে দেখো পড়ি, পড়ছি, পড়েছি, পড়ছিলাম, ঠিক আছে, পড়বো, এরকম হচ্ছে কিছু রূপভেদ বা হচ্ছে পরিবর্তন আমরা দেখতে পারি ক্রিয়ার মধ্যে। তো সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে। দেখো এখন ক্রিয়ার প্রকারভেদ আছে, ক্রিয়াকে আমরা বিভিন্নভাবে হচ্ছে ভাগ করতে পারি। যেমন ধরো হচ্ছে এখানে ক্রিয়া অর্থ কতটুকু প্রকাশ করতে পারতেছে, বা হচ্ছে তোমার ক্রিয়াপদটা দিয়ে তুমি যেটা বোঝাতে চাও সেটা প্রপারলি বোঝাতে পারতেছে কি পারতেছে না, তার উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা যায়। আবার কর্মের উপস্থিতি, ঠিক আছে, কর্মপদের উপস্থিতির ভিত্তিতে আরও তোমার 3 ভাগে ভাগ করা যায়। এছাড়াও মনে করো ক্রিয়াপদের গঠনের উপর নির্ভর করে 5 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন এই জায়গাতে দেখব। প্রথমে আমরা কি দেখব, ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া হচ্ছে 2 প্রকার। ভাব প্রকাশ মানে ভাবটা কমপ্লিটলি প্রকাশ করতে পারতেছে কিনা। যদি মনে করো ভাবটা কমপ্লিটলি প্রকাশ করতে পারে সেটাকে আমরা বলি হচ্ছে সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। যদি হচ্ছে ঠিকমতো প্রকাশ করতে না পারে সেটাকে আমরা বলি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ওকে, তো এখন ভাবটা কমপ্লিটলি প্রকাশ করতে পারে কখন আর কখন পারে না সেটা আমরা কেমনে বুঝবো। দেখো হচ্ছে এখানে আমি বলতেছি যে ভালো করে পড়াশোনা করবে, করবে মানে কি, তোমাকে এটা কমপ্লিটলি করতে বলা হচ্ছে, এবং করবে যখন বলা হয় তখন আমরা বুঝি যে এটা আমাকে কমপ্লিটলি করতে বলার জন্য ক্লিয়ারলি বলছে। বা ধরো আমি ভাত খাবো, খাবো যখন বলা হয়, খাবো দিয়ে, খাবো হচ্ছে একটা ক্রিয়াপদ, এটা দিয়ে হচ্ছে তুমি ক্লিয়ারলি বুঝতেছো যে এখানে খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। আমি বাজারে যাব, ঠিক আছে, তো যাব যখন বলতেছি তখন তুমি বুঝতেছো যে যাওয়ার কাজটা এখানে কমপ্লিট হয়ে যায়, মিনিংটা আমি বুঝতে পারি, ঠিক আছে। বা আমি বাড়ি এসেছি, এই যে এসেছি বলতেছি মানে কি আমার আশা কমপ্লিট হয়ে গেছে, ক্রিয়াটা এই জায়গায় কমপ্লিট, ক্রিয়ার মিনিংটা এই জায়গায় কমপ্লিট। তো এরকম যেগুলা হচ্ছে ভাবটা প্রকাশ করতে পারে কমপ্লিটলি সেগুলোকে আমরা বলি হচ্ছে কি তোমার সমাপিকা ক্রিয়া। আর যখন হচ্ছে অসমাপিকা ক্রিয়া হয়, ধরো এই জায়গায় ভালো করে পড়াশোনা করলে, ধরো তোমাকে বললো করলে, তারপর কি করলে কি হবে বলতে তো হবে। কিন্তু যদি বলা হয় ভালো করে পড়াশোনা করব, করব মানে কি তুমি যে জিনিসটা করবা ক্লিয়ারলি এটা বোঝা যাচ্ছে, ওকে। কিন্তু যখন বলি আমরা করলে, মানে কি করলে কিছুটা হবে সেটা আমার বলে দিতে হবে, তার মানে এটা একা হচ্ছে মিনিংটা কমপ্লিট করতে পারতেছে না, এটার সাথে হচ্ছে অন্য কিছু দরকার। তো তখন করলেটা হয়ে যায় অসমাপিকা আর করবোটা হয়ে যায় কি সমাপিকা, ঠিক আছে। ধরো আমি বাড়ি যেয়ে, যদি বলা হয় আমি বাড়ি যেয়ে কি করবা, ভাত খাবা, ঠিক আছে, ঘুমাবা, নাচবা, কাঁদবা, গাইবা, কি করবা বলছো না বলো নাই। যখন আমি বলতেছি আমি বাড়ি যেয়ে, এই যেটা হচ্ছে তোমার কমপ্লিটলি মিনিংটা প্রকাশ করতে পারে না। কিন্তু যখন বলা হচ্ছে আমি বাড়ি যাব, তো যাব যখন বলা হচ্ছে তখন তুমি ক্লিয়ারলি বুঝতেছো যে হ্যাঁ সে হচ্ছে বাড়ি চলে যাবে, এটা কমপ্লিটলি যাব দিয়ে প্রকাশ পায়। তো সেই জায়গায় যেটা আমাদের ভাবটা প্রকাশ করতে পারে না, যে দিয়ে আমরা ভাব প্রকাশ করতে পারি না, যে হয়ে যায় আমাদের অসমাপিকা। আর যখন আমরা বলি হচ্ছে যাব তখন সেটা হয়ে যায় তোমার সমাপিকা। তো দেখো এটাই বলছে যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে, যেমন ভালো করে পড়াশোনা করবে। আর যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় না বা যে ক্রিয়া হচ্ছে ভাব সম্পূর্ণ করতে পারে না তাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি। যেমন ভালো করে পড়াশোনা করলে ভালো ফল হবে, এই করলেটা দিয়ে হচ্ছে দেখো পরে আরো বলা হয়েছে, আরো কিছু বলতে হয়েছে করলে যে কি হবে, না হলে হচ্ছে আমরা বুঝতে পারতেছি না। তো এইভাবে হচ্ছে আমরা ক্রিয়াকে 2 ভাগে ভাগ করতে পারি। তারপর দেখো এখানে অসমাপিকা ক্রিয়ার মধ্যেও কিন্তু আসলে কিছু ভাগ আছে এবং সেই ভাগগুলো আমাদের জানতে হবে। একটা হচ্ছে ভূত অসমাপিকা, একটা হচ্ছে ভাবী, আর একটা হচ্ছে তোমার শর্ত অসমাপিকা। তো এখন এই 3টা আমরা আসলে কিভাবে মনে রাখতে পারি, ঠিক আছে। দেখো এই জায়গায় ভূত অসমাপিকা, সে গান করে, এটা হচ্ছে আমাদের সেই ভূত অসমাপিকা। সে গান শিখতে, শিখতেটা হচ্ছে আমাদের ভাবী অসমাপিকা। আর গান করলে, এই করলেটা হচ্ছে শর্ত অসমাপিকা। কীভাবে মনে রাখবো, চলো আমরা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে জিনিসটাকে মনে রাখার ট্রাই করি। তো ডান্স করতে তো সবারই ভাল লাগে না, নাচানাচি করতে সবারই ভাল লাগে। তো ধরো এই জায়গায় ভূত অসমাপিকা ক্রিয়াটাকে মনে রাখার জন্য আমরা বলতে পারি যে ভূত তোমার ডান্স করে, ওকে। ভূত কি করে, ভূত ডান্স করে। তো এই লাইনটা যখন তুমি মনে রাখবা তখন তোমার মনে হবে যে হচ্ছে এই যে ভূত অসমাপিকা ক্রিয়া সেটার এক্সাম্পলটা হচ্ছে এখানে করে। আচ্ছা তারপর কি আছে দেখো, ভাবী অসমাপিকা। তো ধরো তোমার ভাবী আছে, ওকে, তো ভাবী ডান্স শিখতে চায়, কি করে, ডান্স শিখতে
চায়। তো এই যে ধরো ভাবি অসমাপিকা, মনে রাখার সহজ টেকনিক কি, ভাবি ডান্স শিখতে চাই, যে শিখতেটা এই জায়গায় হচ্ছে তোমার ভাবি অসমাপিকা ক্রিয়া বোঝায়। এখন মাঝে মধ্যেই তোমাদের মনে করো যে মন খারাপ থাকে, তোমরা হচ্ছে তখন কি করো, যে বাসার মধ্যে দরজা লাগায় উঙ্গা বুঙ্গা ডান্স দিতে থাকো, ঠিক আছে। উঙ্গা বুঙ্গা মানে হচ্ছে উল্টা পাল্টা ডান্স। তো তোমার রুমের মধ্যে তো কেউ তোমাকে দেখে না, তো তখন কি কয়, ভালো লাগে, একটু মনটা ভালো লাগে। মনে করো যে যদি কোনো কারণে মন খারাপ থাকে, আমাদের মনটা একটু হইলেও ভালো হয়ে যায় নাচানাচি করলে। তো এই যে মন ভালো রাখা, এই মন ভালো রাখার একটা শর্ত আছে। সেই শর্তটা কি, ডান্স করলে বা ডান্স করলে মন ভালো থাকে। কি থাকে, মন ভালো থাকে। তো এই যে দেখো ডান্স করলে মন ভালো থাকে, এই জায়গায় আমরা কি পেলাম, করলে। তার মানে একদম সিম্পলি চিন্তা করলে, করে এটা হচ্ছে তোমার, বা করে এটা হচ্ছে ভূত অসমাপিকা, শিখতে হচ্ছে ভাবি অসমাপিকা, এবং করলে হচ্ছে শর্ত অসমাপিকা। এরকম ভাবে আমরা জিনিসটাকে খুব সিম্পলি এবং সহজভাবে মনে রাখতে পারি। ভূত ডান্স করে, ভাবি ডান্স শিখতে চায়, ঠিক আছে, এবং ডান্স করলে মন ভালো থাকে। তো দেখো এক্সাম্পলগুলো মিলে দেখো, ভূত অসমাপিকা করে এই জায়গায় পেয়ে গেলাম, ভাবি অসমাপিকা হচ্ছে শিখতে এই জায়গায় পেয়ে গেলাম, শর্ত অসমাপিকা হচ্ছে এই জায়গায় করলে, সেটাও হচ্ছে আমরা এখানে পেয়ে গেলাম। খুবই সিম্পল। ওকে, তারপরে দেখো, এখন কর্মের উপস্থিতিতে আমরা ক্রিয়াপদকে 3 ভাগে ভাগ করতে পারি। তো এটা আমরা অলরেডি দেখছি। তো এই 3টার মধ্যে একটা হচ্ছে অকর্মক, একটা হচ্ছে সকর্মক, একটা হচ্ছে দ্বিকর্মক। কর্মপদ না থাকলে সেই ক্রিয়াকে বলা হয় অকর্মক, যদি থাকে তাহলে বলি সকর্মক, আর যদি 2টা থাকে তাহলে হয়ে যায় তোমার দ্বিকর্মক। তার মধ্যে একটা মুখ্য কর্ম এবং একটা গৌণ কর্ম, সেটাও আমরা দেখব, কোনো সমস্যা নাই। তো বাক্যে ক্রিয়ার কোনো কর্ম না থাকলে সেই ক্রিয়াকে আমরা কি বলি, অকর্মক ক্রিয়া বলি। যেমন হচ্ছে দেখো, সে ঘুমায়। এখন কর্মপদ কিভাবে বের করতে হয় সেটা আমরা অলরেডি জানি, তাও হচ্ছে আমরা আবার দেখে নিই। ধরো হচ্ছে মনে করো যে মেসি ফুটবল খেলে। খুবই সহজ এক্সাম্পল দিই যাতে তোমরা বুঝতে পারো। এই জায়গায় ক্রিয়াপদটা কি, খেলে হচ্ছে আমাদের এই জায়গায় ক্রিয়াপদ। আমরা জানি কে বা কারা, কে বা কারা, এই 2টা প্রশ্ন যদি আমরা ক্রিয়াপদকে করি, কি করি, কে বা কারা, এই 2টা প্রশ্ন যদি আমরা ক্রিয়াপদকে করি তাহলে আমরা পাই হচ্ছে কর্তাকে, ঠিক আছে। আর আমরা যদি প্রশ্ন করি কি বা কাকে, কি বা কাকে, প্রশ্ন করব কার উপর, ক্রিয়ার উপর, তাহলে আমরা যে উত্তরটা পাবো সেই উত্তরটা হবে হচ্ছে আমাদের কর্মপদ। তো দেখো, খেলে, কে খেলে, মেসি খেলে, মেসি হচ্ছে এই জায়গায় কর্তা, এবং কি খেলে, ফুটবল খেলে। এই যে দেখো, যে ফুটবল অ্যান্সারটা আসলো সেটা আমাদের কি, সেটা হচ্ছে আমাদের কর্মপদ। এইভাবে হচ্ছে আমরা কর্মপদ চিনতে পারি একটা বাক্যের মধ্যে। তো দেখো, বাক্যে যদি ক্রিয়ার কর্ম না থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অকর্মক ক্রিয়া। যেমন দেখো, সে ঘুমায়, এখানে ক্রিয়াপদ হচ্ছে ঘুমায়। কে ঘুমায়, সে, সে হচ্ছে এই জায়গায় কর্তা, বাট কি ঘুমায়, এটা কি কোনো উত্তর আছে, নাই। তার মানে হচ্ছে এই বাক্যের কি নাই, কর্মপদ নাই। আর এই জন্য যেহেতু ক্রিয়াপদটার কোনো কর্মপদ নেই, তাই আমরা বলতে পারি এটা একটা অকর্মক ক্রিয়া, মানে কর্মপদ এখানে এক্সিস্টই করে না। তারপর দেখো, সকর্মক ক্রিয়া, বাক্যের মধ্যে ক্রিয়ার যদি কর্ম থাকে বা কর্মপদ যদি উপস্থিত থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সকর্মক ক্রিয়া। একটু আগেই বললাম, দেখো সে বই পড়ছে, এখন এই জায়গায় পড়ছেটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ, এবং এটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব, কি বা কাকে, ঠিক আছে। তো এখন সে বই পড়ছে, কি পড়ছে, উত্তর আসবে হচ্ছে আমাদের বই। তার মানে কি বা কাকে, এই প্রশ্নটা যদি ক্রিয়াপদকে করা হয় যে উত্তর আসে সেটাকে আমরা কর্মপদ বলি। তো পড়ছে, কি পড়ছে, বই পড়ছে, বইটা হচ্ছে আমাদের কর্মপদ। তার মানে আমরা বলতে পারি এই জায়গায় কর্মপদ এক্সিস্ট করে, তার মানে এই ক্রিয়াপদের কর্মপদটা এই জায়গায় আছে। আর যেহেতু ক্রিয়াপদের কর্মপদ এই জায়গায় আছে, দ্যাটস ওয়াই এই ক্রিয়াটা কি আমাদের সকর্মক ক্রিয়া, সেটাই বলা হয়েছে। দেখো, বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকলে সেটাকে, সেই ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলা হয়। এখন যদি 2টা কর্মপদ থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। কিভাবে, দেখো, বাক্যের মধ্যে ক্রিয়ার 2টি কর্ম থাকলে সেটাকে হচ্ছে আমরা দ্বিকর্মক ক্রিয়া বলে থাকি। যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন, খেয়াল করে দেখো এই দিলেনটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। আমরা জানি 2টা প্রশ্ন করা যায়, কি বা কাকে। ক্রিয়াপদকে যদি এই 2টা প্রশ্ন করি তাহলে হচ্ছে কর্ম বের হয়ে আসে, উত্তরে কর্মটা আমরা জানতে পারি। দিলেন, কি দিলেন, উত্তর আসবে হচ্ছে বই দিলেন, একটা কর্মপদ পেয়ে গিয়েছি। আরেকটা প্রশ্ন করা যায়, কাকে, কাকে দিলেন, উত্তর আসবে
ছাত্রকে, তার মানে আমরা আরেকটা কর্মপদ এখানে পেলাম। কি দিলেনের উত্তরে আসে হচ্ছে বই, এটা একটা কর্ম। কাকে দিলেনের উত্তরে আসে হচ্ছে ছাত্রকে, এটা হচ্ছে আরেকটা কর্ম। তার মানে এই জায়গায় যে দিলেন ক্রিয়াপদটা আছে তার আসলে কর্মপদ কয়টা? দুইটা। তার মানে যেহেতু দুইটা কর্ম আছে এটাকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। ওকে, তো এখন দেখো এই যে দুইটা কর্ম পেলাম তার মধ্যে আমি বলছি একটা হবে হচ্ছে মুখ্য কর্ম, একটা হবে গৌণ কর্ম। তো যেটা বস্তুবাচক, বস্তু যেটা দিয়ে বস্তু বোঝায় সেটা মুখ্য কর্ম হয়, আর ব্যক্তিবাচক যে কর্মটা থাকে সেটা হচ্ছে গৌণ কর্ম। যেমন খেয়াল করে দেখো এই জায়গায় বইটা হচ্ছে আমাদের বস্তুবাচক, এটা তো কোনো ব্যক্তি বোঝাচ্ছে না। যেহেতু বইটা হচ্ছে বস্তুবাচক দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো হচ্ছে তোমার মুখ্য কর্ম। আর যেহেতু হচ্ছে এখানে ছাত্র, এটা হচ্ছে ব্যক্তিবাচক, ব্যক্তি বোঝাচ্ছে, মানুষ বোঝাচ্ছে, পার্সন বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই ছাত্রটা হবে হচ্ছে আমাদের কি তোমার গৌণ কর্ম। এছাড়াও কি দিলেন এটার উত্তরে হচ্ছে বই পাওয়া যায়। তো কি দিলেন এটার উত্তরে যেটা আসে সেটা হচ্ছে মুখ্য কর্ম। আর কাকে দিলেন যেটা আমরা একটু আগে দেখে আসতেছি, তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। তো কি দিয়ে প্রশ্ন করলে তোমার মুখ্য কর্ম আসে, আর কাকে দিয়ে প্রশ্ন করলে তোমার গৌণ কর্ম পাওয়া যায়। খুবই সহজ। এরপরে হচ্ছে আমরা গঠন অনুযায়ী, একটু আগে যে বললাম গঠন অনুযায়ী হচ্ছে ক্রিয়াপদ 5 প্রকার, সেটা হচ্ছে আমরা দেখব। প্রথমে হচ্ছে সরল ক্রিয়া। সবার আগে বই না পড়ে চিন্তা করবে এটা দিয়ে কি বোঝাতে পারে। সরল মানে কি খুবই সিম্পল, এটার মধ্যে কোনো কমপ্লেক্সিটি নাই, ঠিক আছে, মনের মধ্যে কোনো প্যাচ নাই, মাথার মধ্যেও জিলাপি নাই, ঠিক আছে, খুবই সিম্পল এটা। তো দেখো সরল ক্রিয়া একটি মাত্র পদ দিয়ে তৈরি হবে। সরল ক্রিয়ার প্রথম বৈশিষ্ট্য কি পাইছি? একটি মাত্র পদ দিয়ে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে হচ্ছে ক্রিয়াটি সম্পন্ন করে, মানে কর্তা নিজেই কাজটা করে, কর্তা অন্যরে দিয়ে করায় না। ওই যে ধরো তোমার কিছু বন্ধু আছে না গ্রুপ অ্যাসাইনমেন্টে, আরে আমার তো অনেক পেটে ব্যথা, আমার না অনেক মন খারাপ বুঝছোস, আমি মানে বাঁচবো না আর, এই টাইপের যে হচ্ছে আর আমার মামার তো বিয়ে আছে, অথচ তার মামার বিয়ে সে আগেই 2বার দিয়ে ফেলছে, ওকে, বাহানা দেওয়ার জন্য। তো হচ্ছে এই যে কিছু মানুষ আছে না যারা হচ্ছে নিজের কাজটা অন্যরা দেয়া করায়, এরকম না। তুমি হচ্ছে এখানের সরল ক্রিয়ার যে কর্তা সে নিজেই হচ্ছে কাজটা করে এবং নিজেই কমপ্লিট করে। তো দুইটা পাইলাম, একটা মাত্র পদ দিয়ে গঠিত হয় এবং কর্তা এককভাবে হচ্ছে ক্রিয়াটি নিজে এককভাবে সম্পন্ন করে, তাকে হচ্ছে আমরা সরল ক্রিয়া বলবো। যেমন হচ্ছে সে লিখছে, ঠিক আছে, মানে এখানে কর্তা হচ্ছে সে নিজেই লিখছে এবং এই জায়গায় যে ক্রিয়াপদটা দেখতেছো এটা একটা পদ দিয়ে গঠিত হয়েছে। এখানে কি দুইটা পদ দেখতেছো না? একটাই, লিখছে, শেষ, এটা হচ্ছে সরল ক্রিয়া। ছেলেরা মাঠে খেলছে, ছেলেরা নিজেরাই খেলতেছে, ছেলেরা অন্য কাউরে দিয়ে খেলাইতেছে না। ওকে, যদি বলতো যে কোচ ছেলেদের দিয়ে খেলাচ্ছেন তাহলে হইতো না। ছেলেরা মাঠে খেলছে, ছেলেরা নিজে খেলছে, এখানে খেলছেটা হচ্ছে একটা সরল ক্রিয়া এবং এটা একটা পদ দিয়ে গঠিত হয়েছে, এখানে আমরা একটা পদই দেখতে পাচ্ছি। প্রযোজক ক্রিয়া, এটা হচ্ছে সরল ক্রিয়ার উল্টা। ওকে, মানে তুমি যদি অন্য কাউকে দিয়ে কাজ করাও, যেটা একটু আগে তোমার বন্ধুর এক্সাম্পল দিয়ে বললাম, তাহলে সেটা হবে কি তোমার প্রযোজক ক্রিয়া। দেখো বলা হয়েছে কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে, মানে যে ক্রিয়াটা হয়, যে কাজটা ওখানে প্রকাশ পায় সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যেমন দেখো তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, ওকে, তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন। তো এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে তুমি দেখতে পাবা যে এই জায়গায় কর্তাটা কি, কর্তা, এই বাক্যের কর্তাকে চিন্তা করো। আমরা যদি প্রশ্ন করি কে বা কারা, তাহলে উত্তর আসে হচ্ছে কর্তা। তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, করাচ্ছেন হচ্ছে আমাদের ক্রিয়াপদ, কে করাচ্ছেন? তিনি, তাহলে উত্তর আসবে হচ্ছে তিনিটা হচ্ছে আমাদের কর্তা। বুঝতে পারছো? তো আমরা কিন্তু এখানে কনফিউজড হয়ে যাই, এরকম প্রযোজক ক্রিয়ার উদাহরণে আমরা হচ্ছে কনফিউজড হয়ে যাই, কারণ আমরা মনে করি আমাকে বা আমি হচ্ছে এই জায়গার কর্তা। না, এই ভুলটা করা যাবে না, সহজ টেকনিক ফলো করতে হবে, ঠিক আছে। যদি আমরা সিম্পলি কর্তা বের করতে চাই তাহলে কে বা কারা, এই প্রশ্নটা যদি আমরা ক্রিয়াপদকে করি তাহলেই হচ্ছে অ্যান্সার চলে আসে। কে করাচ্ছেন? তিনি করাচ্ছেন, তিনি হচ্ছে এই জায়গায় কর্তা। বাট অঙ্ক কি তিনি নিজে করতেছেন নাকি অঙ্ক তিনি আমাকে দিয়ে করাচ্ছেন? তার মানে কাজটা কর্তা নিজে করতেছেন, আরেকজনকে দিয়ে করাচ্ছে, এরকম যদি ভাব প্রকাশ পায় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে প্রযোজক ক্রিয়া, বা হচ্ছে এখানে একটা প্রযোজক কর্তা আছে, তিনি হচ্ছে এই জায়গায় প্রযোজক কর্তা। তো দেখো এখন মিলিয়ে দেখো যে কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে, যেমন তিনি আমাকে দিয়ে অঙ্ক করাচ্ছেন, তার মানে করাচ্ছেনটা হচ্ছে আমাদের এখানের প্রযোজক ক্রিয়া। সেম ওয়েতে খুবই ফেমাস এবং কমন এক্সাম্পল সেটা হচ্ছে রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এই বাক্য দেখে অনেকেই কনফিউজড হয়ে যায়, ভাবে এখানে আসলে কর্তা কে। দেখো ক্রিয়াপদ হচ্ছে খাওয়ায়, ক্রিয়াপদকে তুমি সিম্পলি কে বা কারা দিয়ে প্রশ্ন করো, ঠিক আছে, কে খাওয়ায়, উত্তর আসবে কি গরু? না, গরু তো রাখালকে খাওয়াইতেছে না, ঠিক আছে, রাখাল গরুকে খাওয়াচ্ছে। তার মানে রাখাল হচ্ছে আমাদের এই জায়গায় কর্তা। কর্তা কি নিজে ঘাস খাচ্ছে? না, কর্তা ঘাস খাচ্ছে না, কর্তা হচ্ছে গরুকে দিয়ে ঘাস খাওয়াচ্ছে, মানে গরুরে দিয়ে ঘাসটা খাওয়াচ্ছে কর্তা নিজে। ওকে, তো কাজটা কর্তা নিজে করে না, আরেকজনকে দিয়ে করায়। আর এরকম হলে হচ্ছে আমাদের যেই হচ্ছে ক্রিয়াপদটা সেটা হয়ে যায় কি প্রযোজক ক্রিয়া। গেল, খুবই সিম্পল আলাপ।
তারপর দেখো নাম ক্রিয়া, এটা একটু অন্যরকম। বিশেষণ মানে চিন্তা করো, এই যে নাম ক্রিয়া বা হচ্ছে সংযোগ ক্রিয়া, এগুলোতে যাওয়ার আগে ধরো হচ্ছে সরল ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়া, এগুলো হচ্ছে তোমার মনে রাখাটা ইজি, কিন্তু এই যে নাম ক্রিয়া, সংযোগ ক্রিয়া এবং পরবর্তীতে যৌগিক ক্রিয়া দেখবে, এগুলা কিন্তু তোমার একটু কমপ্লিকেটেড, এবং এগুলার ডেফিনেশনটা তোমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। কারণ তোমাকে ধরো এই সংজ্ঞা থেকে ডিরেক্টলি প্রশ্ন করতে পারে, কীরকম, বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে এই যে প্রত্যয়গুলা যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে নাম ক্রিয়া বলে। তোমাকে ডিরেক্টলি এমসিকিউতে প্রশ্ন করবে বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়ে কোন ক্রিয়াপদ গঠিত হয়, তুমি অ্যান্সার দিয়ে আসলে হচ্ছে সংযোগ ক্রিয়া, অ্যান্সার হবে না। রাইট অ্যান্সার কি? নাম ক্রিয়া। তার মানে আমরা বুঝলাম বিশেষ্য আমরা চিনি, বিশেষণ চিনি, ধনাত্মক শব্দ হচ্ছে আমরা চিনি, ঠিক আছে। প্রাকৃতিক ধ্বনির অনুকরণে বা হচ্ছে মনে করে কোনো কল্পিত ধ্বনির অনুকরণে যদি কোনো শব্দ তৈরি করা হয় তাকে হচ্ছে ধনাত্মক শব্দ বলে, যেমন হচ্ছে ভন ভন, ছম ছম, ঠিক আছে, ঠন ঠন, টন টন, এগুলা মনে করো ঝন, টন, তারপর হচ্ছে তোমার ছম, এগুলা হচ্ছে একটা ধনাত্মক শব্দ। আমরা এগুলার ব্যাপারে ধনাত্মক দ্বিত্বতে আলোচনা করে এসেছি। ওকে, তো এই শব্দগুলোর শেষে যদি এই দুইটা প্রত্যয় যুক্ত হয়, ঠিক আছে, আ বা আনো, এই যে দুইটা প্রত্যয় যুক্ত দেখতেছো, এই যদি দুইটা প্রত্যয় যুক্ত হয় তাহলে নতুন যে ক্রিয়াপদটা গঠিত হবে তাকে বলা হচ্ছে নাম ক্রিয়া। যেমন দেখো একটা শব্দ আছে চমক, যেটা হচ্ছে একটা বিশেষ শব্দ, তার সাথে যদি তুমি আনো প্রত্যয় যুক্ত করো তাহলে হয়ে যায় কি তোমার চমকানো। ওকে, তার মানে এই চমকানো এইটা হচ্ছে একটা নাম ক্রিয়া, কারণ কি বিশেষ্যর সাথে হচ্ছে আনো প্রত্যয় যুক্ত হয়েছে, যেটা আমাদের ডেফিনেশনে বলা আছে, শর্ত ফুলফিল করছে। বিশেষণ কম শব্দের সঙ্গে যদি আ প্রত্যয় যুক্ত হয়, এই যে কম, এটা হচ্ছে একটা বিশেষণ। ওকে, এর সাথে যদি তোমার আ প্রত্যয় যুক্ত হয় তাহলে সেখানে আমাদের শব্দটা কি হয় দেখো তো, আ প্রত্যয় যুক্ত হয়ে যায় হচ্ছে আমাদের কমা। ওকে, তো এই কমাটা হচ্ছে একটা তোমাদের কি শব্দ? নাম ক্রিয়া। ওকে, তারপর দেখো এখানে আছে হচ্ছে তোমার ধনাত্মক ছটফট শব্দ আছে, তো ছটফটের সাথে যদি আমরা আনো প্রত্যয় যুক্ত করি, ঠিক আছে, তাহলে হয়ে যায় কি ছটফটানো, কি ছটফটানো। এইটা হচ্ছে আমাদের সুন্দর মতো নাম ক্রিয়ার উদাহরণ। তার মানে তিনটা নাম ক্রিয়া আমরা পেলাম, একটা দেখলাম হচ্ছে বিশেষের সাথে যুক্ত হয়েছে, যেটা হচ্ছে চমকানো নাম ক্রিয়া, ঠিক আছে। একটা হচ্ছে বিশেষণের সাথে মনে করো আ প্রত্যয় যুক্ত হয়ে কি তৈরি করছে, তোমার হচ্ছে তোমার কম ছিল, কম থেকে হয়ে গেছে কমা। এছাড়াও হচ্ছে তোমার ধনাত্মক শব্দ, যেটা হচ্ছে ছটফট, এটা ধনাত্মক শব্দ, তার সাথে আনো প্রত্যয় যুক্ত হয়েছে এবং হয়েছে কি ছটফটানো। এই তিনটাই হচ্ছে আমাদের নাম ক্রিয়ার উদাহরণ। তারপর দেখো সংযোগ ক্রিয়া। সংযোগ ক্রিয়া, এখানেও হচ্ছে তোমার ডেফিনেশনটা মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, কারণ তোমাকে ডিরেক্ট প্রশ্ন করতে পারে যে বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা, এত বড় করবে না, বাট শর্ট করে করবে, প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে কি নামে ডাকা হয়? তা তুমি বলবা কি সংযোগ ক্রিয়া গঠিত হয়, এবং এটাকে সংযোগ ক্রিয়াই বলা হয়, ঠিক আছে, সিম্পলি। তো সংযোগ ক্রিয়াতে দেখো সেম, বিশেষণ ধনাত্মক শব্দের পরে এই কয়েকটা করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা, ঠিক আছে, ইত্যাদি ক্রিয়া যুক্ত হয়, এবং যুক্ত হয়ে হচ্ছে তোমার সংযোগ ক্রিয়া গঠিত হয়। যেমন সিম্পলি তুমি চিন্তা করো সাঁতার হচ্ছে একটা কি তোমার বিশেষ্য, একটা কাজের নাম হচ্ছে তোমার সাঁতার। ওকে, যদি আমি বলি যে আমি সাঁতার পারি, সেই জায়গায় সাঁতারটা কখনোই ক্রিয়া হয় না, ক্রিয়াপদ হয় না। ওকে, কিন্তু আমি যদি বলি আমি সাঁতার কাটবো বা আমি সাঁতার কাটি, সাঁতার কাটা আমার পছন্দ, তখন এই কাটা যুক্ত হওয়ার ফলে এই সাঁতার কাটা, এই দুইটা একসাথে একটা ক্রিয়াপদ গঠিত করে, যাকে আমরা বলি হচ্ছে সংযোগ ক্রিয়া। ওকে, তারপর দেখো কথা দেওয়া, এই যে দেওয়াটা অ্যাড হওয়ার ফলে কথা দেওয়া, এই দুইটা মিলে একটা ক্রিয়াপদ গঠন করে, যাকে হচ্ছে আমরা বলি সংযোগ ক্রিয়া। দেখো এখান থেকে নেওয়া হয়েছে, যে দেখো এখানে দেওয়া আছে, এর আগে হচ্ছে আমরা কাটা অ্যাড করছি, ক্যাচ, ধরা, ঠিক আছে, এই যে ক্যাচ এবং ধরা, এই দুইটা লাস্টে ধরা যুক্ত হয়ে তোমার একটা নতুন ক্রিয়াপদ তৈরি করছে, একসাথে দুইটা পদ মিলে একটা নতুন ক্রিয়াপদ তৈরি করছে, সেটা হচ্ছে কি আমাদের সংযোগ ক্রিয়া। এইভাবে আমরা সংযোগ ক্রিয়াগুলো মনে রাখবো। এবং লাস্টলি দেখো, তোমরা বলতে পারো যে ভাই সব কিছুর সাথে সব কিছু হচ্ছে আপনি অ্যাড করছেন, ঠিক আছে, সিম্পলও বুঝাইছেন, কমপ্লেক্স বুঝাইছেন, কিন্তু সমাপিকা অসমাপিকা কি একসাথে হয়ে কিছু একটা করতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে। অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে নতুন ক্রিয়াপদ গঠিত করে তাকে আমরা কি বলবো? যৌগিক ক্রিয়া। একটু যৌগিক না করলে আসলে হয় না, একটু কমপ্লেক্স করতে হয়। দেখো অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে তখন তাকে হচ্ছে আমরা যৌগিক ক্রিয়া বলি। মানে সিম্পলি এটা স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, দেখো অসমাপিকা যোগ হচ্ছে সমাপিকা, ঠিক আছে। তো এই যে অসমাপিকা এবং সমাপিকা,
এইরকম স্ট্রাকচারের হচ্ছে ক্রিয়াপদগুলোকে আমরা বলবো হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন খেয়াল করে দেখো, মরে যাওয়া, যাওয়া মানে কোনো কিছু কমপ্লিটলি হয়ে গেছে, বুঝতেছো? তার মানে এই যাওয়াটা হচ্ছে আমাদের সমাপিকা, তাই না? আর মরে, তুমি যখন বলতেছো মরে, তারপরে কিছু একটা অ্যাড করতে হয়, কি মরে যাবা না মরে গিয়েছো বা মরে যাচ্ছে বা মরে যাবে, কিছু একটা তো বলতে হবে। তো মরে দিয়ে তো আসলে কমপ্লিটলি মিনিংটা প্রকাশ পায় না, তাই মরেটা হচ্ছে অসমাপিকা। খেয়াল করো, প্রথমে অসমাপিকা পরে সমাপিকা, এরকমভাবে যে নতুন ক্রিয়াটা মরে যাওয়া, এটা হচ্ছে নতুন ক্রিয়াপদ, তার নাম হচ্ছে তোমার যৌগিক ক্রিয়া। একইভাবে খেয়াল করে দেখো, কমে আসা, ঠিক আছে? আসা মানে কি, তোমার এই জায়গায় কমপ্লিটলি তুমি বুঝতে পারতেছো কিছু একটা হয়েছে বা কেউ আসছে, কিছু একটা হবে। তো যখন বলা হয়েছে কমে, কি কমে যাবে, কমে গিয়েছে, কমে এসেছে, নাকি কমবে না, কিছু একটা তো বুঝাইছে না, এটা তো কমপ্লিটলি কমে দিয়ে প্রকাশ পাচ্ছে না। তো কমে হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া এবং আশা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া, এই দুইটা মিলে হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া হয়। এগিয়ে চলা, ঠিক আছে? এই এক্সাম্পলটা তোমরা হচ্ছে অনেক জায়গায় দেখবা যে এগিয়ে চলা, চলা চলা মানে কি চলতেছে বা চলা বোঝাচ্ছে, কমপ্লিটলি এটা মিনিং প্রকাশ করে, চলা হচ্ছে এটা সমাপিকা ক্রিয়া। কিন্তু যখন বলা হচ্ছে এগিয়ে, কি এগিয়ে যাব নাকি এগিয়ে গিয়েছে নাকি এগিয়ে যাবে, কিছু একটা তো কমপ্লিটলি তো বোঝাচ্ছে না, এগিয়ে দিয়ে প্রকাশ পায় না, এরপরে কিছু একটা বলতে হয়। তো এগিয়ে হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া, আর অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে আমরা জানি কি তৈরি হয়, যৌগিক ক্রিয়া তৈরি হয়। এখন চলো আমরা একটু চিন্তা করি, বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে, বা হচ্ছে তোমার কর্তার কি ঘটে, তা কোন পদ দ্বারা প্রকাশ পায়? অবশ্যই হচ্ছে এটা আমাদের ক্রিয়াপদ দিয়ে প্রকাশ পায়। তারপর হচ্ছে তোমার ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? আমরা দেখেছি ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে হচ্ছে ক্রিয়াপদ গঠিত করে। তারপর ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় কি পুরুষ ভেদে? হ্যাঁ, আমরা দেখছি পুরুষ ভেদে হয়, কাল ভেদে, হ্যাঁ কাল ভেদেও হয়। যেমন আমরা দেখছি পুরুষ ভেদে, যেমন আমি পড়ি, তোমরা পড়ো, ঠিক আছে, সে পড়ে, এই যে পড়ি, পড়ো, পড়ে, এরকম কিছু তফাৎ দেখতে পাচ্ছি না, এটা তো তোমার মনে করো যে পুরুষ ভেদে হয় বা পক্ষ ভেদে হয়, যেটাকে বলি কাল ভেদে। যেমন আমি পড়ছি, তুমি পড়েছো, আমি পড়বো, এই যে পড়ছি, পড়েছো, পড়বো, এগুলো হচ্ছে তোমার কাল, ক্রিয়ার কাল বা টেন্সের উপর ডিপেন্ড করে পরিবর্তিত হয়। তো এই দুইভাবে পরিবর্তিত হয়। কিন্তু বচন ভেদে পরিবর্তন কিন্তু আমরা দেখি নাই। এই বচন ভেদে হচ্ছে, বচন মানে কি এক বচন, বহু বচন, বচন ভেদে ক্রিয়ার পরিবর্তন হয় না, ঠিক আছে? তো রাইট অ্যান্সার হচ্ছে ক এবং খ উভয়ই, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপর দেখো, নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই? এটা একটু টাফ, ওকে। ধরো এই জায়গায় আমাদের অ্যান্সারে যাওয়ার আগে একটা জিনিস হচ্ছে বুঝতে হবে, অসমাপিকা ক্রিয়া নাই বলছে। দেখো, সে গান করে আনন্দ পায়, ঠিক আছে, করে একটা অসমাপিকা ক্রিয়া। সি দেখো, ভালো করে পড়াশোনা করবে, করে একটা অসমাপিকা ক্রিয়া। পড়াশোনা করলে, ঠিক আছে, করলে কি হবে বলো? পাবো, টাকা পাবো, ঠিক আছে, লাইফে অনেক উন্নতি আসবে, কিছু তো একটা বলতে হবে, তাই না? করলে দিয়ে আসলে মিনিং কমপ্লিট হয় না, দ্যাটস ওয়াই করলে হচ্ছে আমাদের এখানে একটা অসমাপিকা ক্রিয়া। তো আমরা এ বি মানে এ সি আর ডি তে হচ্ছে অসমাপিকা ক্রিয়া পেয়ে গেছি। তো আমরা চিন্তা করব হচ্ছে বি নাম্বারটা নিয়ে। তো রাতের বেলা আকাশে চাঁদ ওঠে, এটা কিন্তু উঠে না, উঠে উচ্চারণ হয় না, ওঠে। তো এই ওঠেটা কি সমাপিকা নাকি অসমাপিকা, সেটা হচ্ছে তোমরা আজকে থেকে ক্লিয়ারলি জানো। যখন হচ্ছে আমরা বলি হচ্ছে ওঠে, তখন সেটা হয় হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? আর যখন আমরা বলি হচ্ছে উঠে, তখন সেটা হয়ে যায় হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো আমরা কি বুঝলাম? যখন বলে হচ্ছে ওঠে তখন এটা সমাপিকা ক্রিয়া, আর যখন বলি হচ্ছে আমরা উঠে তখন সেটা হয়ে যায় অসমাপিকা ক্রিয়া। তার মানে রাতের বেলা আকাশে চাঁদ ওঠে, এই ওঠেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া নয়, এটা একটা সমাপিকা ক্রিয়া। তার মানে রাইট অ্যান্সার কি? নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই? বিতে হচ্ছে আমরা কোনো অসমাপিকা ক্রিয়া পাই নাই, ওঠে পাইছি, সেটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? তারপর দেখো, কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন? আমরা দেখছি অসমাপিকা ক্রিয়ার মধ্যে শর্ত আছে, ঠিক আছে, ভূত আছে, ভাবী আছে, তো সবগুলোই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওই যে আমরা শিখছিলাম না যে হচ্ছে মন ভালো রাখার জন্য কি ডান্স করতে হয়, তারপর হচ্ছে তোমার মনে করো যে ভূতর জন্য হচ্ছে আমরা কিছু শিখছি, ভাবির জন্য শিখছি, ঠিক আছে, ভাবি ডান্স শিখতে চায়, ঠিক আছে, ভূত ডান্স করে। তো এই এক্সাম্পলগুলো ক্লাসের মধ্যে আছে সুন্দর মতো, তোমরা হচ্ছে এরকমভাবে মনে রাখবা, মানে মনে রাখতে ইজি হয়, আর কিছুই না। তুমি চাইলে হচ্ছে অন্যভাবে মনে রাখতে পারো, তোমার ইচ্ছা। তারপর দেখো, নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ, মানে কোনটার কর্মপদ নাই? দেখো, লতা ঘুমায়, এখানে কর্মপদ নাই, বাকিগুলোতে আছে। কিরকম? সে বই পড়ছে, কি পড়ছে? বই, বই কর্মপদ, তার মানে এটা সকর্মক। পড়ছেটা হচ্ছে এখানে সকর্মক। তিনি আমাকে বই দিলেন, কি দিলেন?
বই দিলেন, ঠিক আছে। তো এই যে বই দিলেন, বইটা হচ্ছে কি কর্ম, তার মানে দিলেনটা হচ্ছে তোমার সকর্মক ক্রিয়া। তারপর সে গল্প লিখছে, কি লিখছে? গল্প, গল্পটা হচ্ছে কর্ম, তার মানে লিখছেটা হচ্ছে তোমার সকর্মক ক্রিয়া। কিন্তু লতা ঘুমায়, কি ঘুমায়? বলছে কিছু না। তো এই জায়গায় যেহেতু তোমার কর্মপদ নাই, তার মানে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে তোমার এই যে ঘুমায়টা হচ্ছে অকর্মক ক্রিয়ার একটা উদাহরণ। ওকে, তারপর দেখো অন্যকে দিয়ে কাজ করা, মানে যদি কোনো কাজ করা বোঝায় তাহলে সেটা কোন ক্রিয়া হয়? আমরা জানি যে রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, ঠিক আছে। তো এই জায়গায় হচ্ছে খাওয়ানোটা হচ্ছে আমাদের একটা প্রযোজক ক্রিয়ার উদাহরণ, তার মানে এই জায়গায় আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি। তারপর দেখো সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে সেটাকে আমরা বলি হচ্ছে এক কথায় যৌগিক ক্রিয়া। ওকে, নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? দেখো এই জায়গায় এগিয়ে চলা, আমি একটু আগে তোমাদের বলছি এটা অনেক জায়গায় তোমরা পাবা। এগিয়ে চলা, এগিয়েটা হচ্ছে তোমার অসমাপিকা আর চলা হচ্ছে তোমার সমাপিকা, দুইটা মিলে হয় কি একটা যৌগিক ক্রিয়া তৈরি হয়। তারপর দেখো ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে কোনটিতে? এই যে দেখো ছটফট, ছটফটের সাথে যদি তুমি যুক্ত করো তাহলে হচ্ছে তোমার ছটফটাচ্ছে, এই ক্রিয়াটা গঠিত হয়। তো ধনাত্মক নাম ক্রিয়ার মধ্যে আমরা দেখছিলাম ছটফটানো হচ্ছে একটা নাম ক্রিয়া, তো এইখানে ছটফটাচ্ছে আছে, তার মানে এটা হচ্ছে ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ। তো এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ক্রিয়া বিশেষণ। ও তো ক্রিয়া বিশেষণের ব্যাপারটা হচ্ছে ক্রিয়ার মতো সহজ, একটু সময় নিয়ে আমরা বুঝবো, কঠিন কিছুই না। ক্রিয়া বিশেষণ মানেটা খুব সহজ, এটা একটা বিশেষণ। ওকে, কিন্তু আমরা যেমন দেখেছি যে বিশেষণ হচ্ছে কোনো বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করে, কিন্তু ক্রিয়া বিশেষণটা হচ্ছে যেটা ক্রিয়াপদকে বিশেষিত করবে। তো চলো আমরা ডেফিনেশনটা দেখি। বলা হয়েছে যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। খুব সহজ, যেমন দেখো ছেলেটি দ্রুত দৌড়ায়, এখানে দৌড়ায়টা হচ্ছে একটা ক্রিয়াপদ। কিভাবে দৌড়ায়? দ্রুত, সেই জিনিসটা প্রকাশ পাচ্ছে এই দ্রুত পদটা দ্বারা। তার মানে ছেলেটার দৌড়ানোর অবস্থা আমরা বুঝতে পারতেছি, বা ছেলেটার দৌড়ানোর একটা কোয়ালিটি বুঝতে পারতেছি হচ্ছে এই দ্রুত শব্দটা দিয়ে বা পদটা দিয়ে, যেটা হচ্ছে একটা বিশেষণের মতো কাজ করে। আর যেহেতু এই বিশেষণটা একটা ক্রিয়াপদকে বিশেষিত করছে, তাই আমরা বলতে পারি দ্রুত হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ। সেম ওয়েতে লোকটি ধীরে হাঁটে, এই জায়গায় হাঁটা হচ্ছে একটা ক্রিয়াপদ। কিরকম ভাবে হাঁটে? ধীরে হাঁটে, ঠিক আছে। তো এই যে ধীরে, এই ধীরেটা হচ্ছে কি আমাদের একটা ক্রিয়া বিশেষণ। কেন? এই যে হাঁটার অবস্থাটা প্রকাশ পাচ্ছে ধীরে এই পদটা দ্বারা, তার মানে ধীরে হচ্ছে একটা বিশেষণ। যেহেতু এই বিশেষণটা এই ক্রিয়াপদকে হচ্ছে বিশেষিত করতেছে, তাই আমরা বলতে পারবো ধীরে হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। মনে করো যে এটা আমরা ইংরেজিতে অ্যাডভার্বে দেখি, অ্যাডভার্বের কিছু এক্সাম্পল বা হচ্ছে অ্যাডভার্বের সাথে আমরা এই জিনিসটার মিল খুঁজে পাই। মেয়েটি গুনগুনিয়ে গান করছে, এই যে গান করা, এটা হচ্ছে একটা সংযোগ ক্রিয়া, তাই না? তো কিভাবে গান করছে? গুনগুনিয়ে, ঠিক আছে। তো যেহেতু মনে করো যে ক্রিয়ার অবস্থাটা আমরা বুঝতে পারতেছি এই গুনগুনিয়ে পদটা দ্বারা, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ, যেটা হচ্ছে একটা ক্রিয়াপদকে বিশেষিত করে। এখন ক্রিয়া বিশেষণ কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছে দুই ধরনের বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ গঠিত হতে পারে। ওকে, কার সাথে? বিশেষ্য এবং বিশেষণের সাথে এই দুইটা বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ তৈরি করতে পারে, ঠিক আছে। যেমন আমরা দেখব হচ্ছে ততক্ষণ যোগ এ, এ যুক্ত হয়ে, এই যে এ হচ্ছে একটা বিভক্তি যেটা যুক্ত হয়ে আমরা তৈরি হলো, এখানে দেখলাম যে ততক্ষণে, এটা হচ্ছে একটা তোমার ক্রিয়া বিশেষণ। দ্রুত গতি যোগ হচ্ছে তোমার তে, এটা হচ্ছে একটা বিভক্তি, এই তে বিভক্তি যুক্ত হয়ে তৈরি করলো দ্রুত গতিতে, যেটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ। ওকে, এছাড়া আমরা দেখব যে ভাবে, বশত, মতো ইত্যাদি শব্দাংশ যুক্ত হয়েও তোমার ক্রিয়া বিশেষণ গঠিত হতে পারে। কার সাথে যুক্ত হবে? বিশেষ্য বা বিশেষণের সাথে। যেমন খেয়াল করে দেখো শান্ত ভাবে, এই জায়গায় শান্তর সাথে ভাবে যুক্ত হয়েছে। ভ্রান্তি বশত, এই জায়গায় ভ্রান্তির সাথে হচ্ছে তোমার বশত যুক্ত হয়েছে। আচ্ছা মতো, এই জায়গায় আচ্ছার সাথে মত যুক্ত হয়েছে। তো এই শব্দাংশগুলো যুক্ত হয়েও শান্তভাবে, ভ্রান্তি বশত, আচ্ছা মতো এই যে নতুন শব্দগুলো তৈরি হলো সেগুলো হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। তো এখন ক্রিয়া বিশেষণের কিছু সিম্পল হচ্ছে তোমার ক্লাসিফিকেশন আছে। যেমন দেখো ধরনবাচক ক্রিয়া বিশেষণ, খুবই সিম্পল, এখানে ধরন বোঝাবে কিসের? দেখো কোনো ক্রিয়া কিভাবে বা কোন ওয়েতে, কি ধরনে সম্পন্ন হয় তাকে হচ্ছে তোমার ধরনবাচক ক্রিয়া বিশেষণ বলে। মানে কিভাবে সম্পন্ন হয়, যেমন দেখো বৃষ্টি পড়ছে, কিভাবে পড়ছে? টিপ টিপ করে পড়ছে, এই যে ধরনটা প্রকাশ পাচ্ছে, তাই হচ্ছে তোমার বৃষ্টি পড়া তো একটা ক্রিয়াপদ। তো এই যে টিপ টিপটা হয়ে যাবে তোমার, যেহেতু ধরন প্রকাশ করছে তাই হচ্ছে টিপ টিপটা হবে আমাদের ক্রিয়াবাচক বিশেষণ বা ক্রিয়া বিশেষণ। তারপর ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না, কিভাবে চললে?
ঠিকভাবে চললে, ঠিক আছে, এই যে চলার ধরনটা প্রকাশ পাচ্ছে এই ঠিকভাবে শব্দটা দ্বারা, তাই এটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ। কালবাচক ক্রিয়া বিশেষণ, তো আমরা সিম্পলি বুঝতেছি কালবাচক মানে এই জায়গায় সময় বোঝাচ্ছে। তো কোনো একটা ক্রিয়া কমপ্লিট হওয়ার সময় হচ্ছে যেটা দিয়ে বোঝায়, যে বিশেষণ দিয়ে বোঝায়, তাকে হচ্ছে আমরা কালবাচক ক্রিয়া বিশেষণ বলি। মানে কখন হয়েছে, কোন সময় হয়েছে সেটা প্রকাশ পাইলেই হবে। এই ধরনের ক্রিয়া বিশেষণে ক্রিয়া সম্পাদনের কাল বা হচ্ছে সময় নির্দেশ করে। যেমন আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি, কখন, আজকাল, সময়টা এই জায়গায় বোঝাচ্ছে আজকাল এই শব্দটা দিয়ে, দ্যাটস ওয়াই আজকাল হচ্ছে আমাদের একটা ক্রিয়া বিশেষণ। যথাসময়ে সে হাজির হয়, ঠিক আছে, এই যে হাজির হওয়া, এই যে একটা ক্রিয়া, এটা কখন হয়েছে, রাইট টাইমে, একদম এক্স্যাক্ট যেই টাইমে হওয়া দরকার সেই টাইমে হয়েছে। এই জন্য হচ্ছে আমরা এই জায়গায় যথা সময়ে দিয়ে হচ্ছে ওই রাইট টাইমটা বুঝতেছি, দ্যাটস ওয়াই যথা সময়ে হচ্ছে আমাদের কালবাচক ক্রিয়া বিশেষণ গেল। 3 নাম্বার স্থানবাচক ক্রিয়া বিশেষণ, খুবই সহজ, পান্তা ভাতের মতো হচ্ছে, একদম সহজ, ঠিক আছে, পানি ভাতের মতো, ভাতের মধ্যে পানি দিয়ে দিলে যেমন পানি ভাত হয়ে যায়, রান্না করতে হয় না, তো এটা হচ্ছে এরকম সহজ। স্থানবাচক ক্রিয়া বিশেষণ মানে কোনো একটা ক্রিয়া সম্পন্ন হয়েছে বা কোনো একটা কাজ হয়েছে কোন স্থানে, জায়গাটা যেটা দিয়ে প্রকাশ করে সেটাই হচ্ছে আমাদের স্থানবাচক, স্থানটা নির্দেশ করে, সেটাকে আমরা স্থানবাচক ক্রিয়া বিশেষণ বলি। ক্রিয়ার স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। যেমন দেখো মিছিলটি সামনে এগিয়ে যায়, এই যে এগিয়ে যাচ্ছে কোন দিকে, সামনের দিকে, এই যে স্থানটা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে সামনে, এটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ। তারপর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, প্লেসটা বোঝাচ্ছে, স্থানটা কোথায় পাওয়া যাচ্ছে না, কোথাওই পাওয়া যাচ্ছে না, তো এই কোথাওটা হচ্ছে আমাদের একটা স্থানবাচক ক্রিয়া বিশেষণ। নেতিবাচক ক্রিয়া বিশেষণ, ঠিক আছে, না অর্থ প্রকাশ করে, যেমন না, নি ইত্যাদি দিয়ে নেতিবাচক ক্রিয়ার অবস্থা প্রকাশ পায় বা ক্রিয়ার নেতিবাচক অবস্থা প্রকাশ পায়। তো এগুলা হচ্ছে সাধারণত তোমার ক্রিয়াপদের পরে বসে। কোথায় বসে, ক্রিয়াপদের পরে কিন্তু বসে। যেমন দেখো সে এখন যাবে না, ঠিক আছে, এই যে যাওয়া যে একটা কাজ সেটা যে হবে না, একটা নেতিবাচক ভাব, সেটা হচ্ছে এই না ক্রিয়া বিশেষণটা দিয়ে গঠিত হয়েছে, যেটাকে আমরা বলবো নেতিবাচক ক্রিয়া বিশেষণ। তিনি বেড়াতে যাননি, এই যে যাওয়া একটা কাজ সেটা যে হবে না বা নেতিবাচক যে ভাবটা না হওয়ার সেটা প্রকাশ পাচ্ছে এই নি এই শব্দাংশটা দ্বারা, যেটাকে আমরা বলবো হচ্ছে একটা তোমার নেতিবাচক ক্রিয়া বিশেষণ। তারপর দেখো পদানুক্রিয়া বিশেষণ, বাক্যের মধ্যে এদের বিশেষ কোনো ভূমিকা পালন করার জায়গা নাই, মানে এরা বিশেষ কোনো ভূমিকা পালন করে না, কিন্তু এই যে কি, যে, বা, না, তো প্রভৃতি পদানুক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে। এখন কিভাবে ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে চলো আমরা একটু চিন্তা করি। আমি কি যাব, ঠিক আছে, আমি কি যাব, এই যে যাওয়া, এই কাজটা কি হবে কি হবে না সেটা প্রকাশ করে হচ্ছে তোমার এই কি পদানুটা দিয়ে। তো এটাকে আমরা বুঝতেছি যে ক্রিয়াটা হবে কি হবে না, কাজটা হবে কি হবে না সেটা প্রকাশ পাচ্ছে হচ্ছে এই যে তোমার বিশেষণটা দিয়ে। বিশেষণ কেন বলতেছি, কারণ এটা ক্রিয়াপদটাকে বিশেষিত করে। কি হবে, ওই যে ক্রিয়াটা হবে কি হবে না, কমপ্লিট হবে কি হবে না সেটা প্রকাশ পায় হচ্ছে এই পার্টটা দিয়ে। দ্যাটস ওয়াই কিটা হচ্ছে আমাদের পদানুক্রিয়া বিশেষণ। খুব যে বলেছিলেন আসবেন, ঠিক আছে, মানে সে যে বলেছিল সেটাকে তোমার মডিফাই করতেছে বা বিশেষিত করতেছে এই যে পদানুক্রিয়া বিশেষণটা। ওকে, তারপর কখনো বা দেখা হবে, এই যে দেখা হওয়ার যে ব্যাপারটা সেটা হবে কি হবে না সেটা প্রকাশ করতেছে এই পদানুক্রিয়া বিশেষণটা দ্বারা। তারপর দেখো একটু ঘুরে আসুন না, ঠিক আছে, মানে এই যে ঘুরে আসার যে ব্যাপারটা সেটাকে হচ্ছে তোমার একটু বিশেষিত করতেছে এই না, যেটা হচ্ছে একটা পদানুক্রিয়া বিশেষণ। তারপর দেখো ক্রিয়া বিশেষণের প্রকারভেদ কিন্তু আরেকভাবে আমরা করতে পারি। যেমন খেয়াল করে দেখো গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে একপদী এবং বহুপদী এই দুই ভাগে ভাগ করা যায়। যদি একটা পদ থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে একপদী, যদি একাধিক পদ থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে বহুপদী। যেমন দেখো একপদী আস্তে জোরে একটা পদ, তাই এটা হচ্ছে একপদী। বহুপদী ক্রিয়া বিশেষণ যেমন দেখো ভয়ে ভয়ে দুইটা পদ, একের বেশি, তাই হচ্ছে বহুপদী। চুপি চুপি দুইটা পদ, একের বেশি, তাই হচ্ছে তোমার বহুপদী। তো এই গেল হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণের শর্ট যে আলোচনাটা, এটা ছোট একটা চ্যাপ্টার। তো চলো আমরা এখন একটু চিন্তা করি কয়টা কোয়েশ্চেন নিয়ে। বলছে কি, যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলে, অবশ্যই সেটাকে আমরা জানি ক্রিয়া বিশেষণ বলা হয়। গেল। তারপর দেখো কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ, কোনটা দিয়ে আসলে হচ্ছে ক্রিয়া ঘটিত হওয়ার বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময় প্রকাশ পায় সেটা আমরা দেখব। তিনি এখানে এসেছিলেন, এটা আসলে সময় বোঝাচ্ছে না। ছেলেটি দ্রুত দৌড়ায়, এটাও সময় বোঝাচ্ছে না। গতকাল তিনি ঘুরে, মানে ঘুরতে গিয়েছেন আর কি, ঘুরে গিয়েছেন চলে এসেছে। তো এই যে গতকাল, এটা হচ্ছে সময় বা হচ্ছে কাল নির্দেশক। প্রশ্ন কি করছে, কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ, তার মানে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের গতকাল, সময় বোঝাচ্ছে যেহেতু, তাই এটা একটা কালবাচক ক্রিয়া বিশেষণ।
তারপর দেখো মিছিলটি সামনে এগিয়ে যায়, বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? যে সামনে এগিয়ে যায়, সামনে যাওয়ার যে ব্যাপারটা, এটা একটা স্থান নির্দেশ করতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে কি এটা স্থানবাচক ক্রিয়া বিশেষণ হবে এখানে সামনে। তারপর দেখো কি, যে, বা, তো প্রভৃতি কোন ধরনের ক্রিয়া বিশেষণ? আমরা জানি এগুলা হচ্ছে তোমার পদানুক্রিয়া ক্রিয়া বিশেষণ, একটু আগেই হচ্ছে এটার আলোচনা আমরা দেখেছি। নিচের কোনটি একপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ? দেখো ভয়ে ভয়ে, এখানে দুইটা পদ আছে, একপদী হবে না, মানে ইজিলি বোঝা যায় আর কি। মনে করো বেসিক না জেনেও কিছু কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা। আর সবসময় মনে রাখবা এসএসসি বা যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসলে যখন করা হয় তখন এটার তিনটা ভাগ থাকে। একটা ভাগ হচ্ছে খুবই সহজ, সবাই পারবে, ওকে। মনে করো মানে 33% কোশ্চেন এরকম হয়, 33% কোশ্চেন থাকে হচ্ছে তোমার মনে করো যে মোটামুটি মিডিয়াম, মানে একটু কঠিন বাট সহজ, পারা যায়। আর বাকি 33% মানে 1/3, যেটা মানে 3 ভাগের 1 ভাগ, সেটা একটু কঠিন হয়, সেটা খুব ভালো মতো না পড়লে পারা যায় না। এটা অ্যাডমিশনেও ফলো করে, ঠিক আছে। ইভেন আমি শুনছিলাম এটা বুয়েটের পরীক্ষায় হচ্ছে ফলো করে, ওকে। মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে হচ্ছে মানে কোশ্চেন প্যাটার্নটা ফলো করে। 600 মার্কের পরীক্ষা যদি হয় তাহলে হচ্ছে 200 সহজ, 200 মিডিয়াম, 200 হচ্ছে খুবই কঠিন, এরকম ভাগে হচ্ছে ভাগ করা হয়। চাই না এখন এটা কি করে, ঠিক আছে, আমার ধারণা কতটুকু সত্য, বাট পরীক্ষা এটা হয়ে থাকে, আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। তো বুয়েটের পরীক্ষায় না, ঠিক আছে, আমি বুয়েটে পড়ি না। তো দেখো এই জায়গায় হচ্ছে আসলে তোমার রাইট অ্যান্সারটা কি, একপদী কোনটা? এই যে জোরে, এটা হচ্ছে একপদ দিয়ে গঠিত হয়েছে। তো এইভাবে হচ্ছে আমাদের বড় বড় মনে করো যে 3টা জিনিসের, মানে লাস্টেটা ছোট বাট প্রথম 2টা মোটামুটি বড়, তো এই 2টা টপিকের আলোচনা হচ্ছে শেষ হলো। এই টপিকের ব্যাপারে যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে, কোনো ধরনের কনফিউশন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, ঠিক আছে। আবার কোনো ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।